নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি নিউমেরিক্যাল, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এই তিনটে পার্ট একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস জানতে গেলে আমাদের জানতে হবে এরর প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ইনহেরিয়েন্ট এরর এবং একটা ট্রাঙ্কেশন এরর। ঠিক আছে, অর্থাৎ সাবলাইট ডাটাতে যদি আমার এররটা থাকে তখন সেই এররটাকে বলা হচ্ছে ইনহেরিয়েন্ট এরর, এবং যদি কোনো একটা ট্রাঙ্কেটিং এর ক্ষেত্রে বা কোনো একটা ইনফাইনাইট সিরিজকে যখন আমরা একটা ফাইনাইট পজিশনে নিয়ে আসবো তখন সেক্ষেত্রে যে এররটা আছে তখন তাকে বলা হচ্ছে কি না ট্রাঙ্কেশন এরর। ঠিক আছে, যেমন দেখো e to the power x equal to 1 plus x plus x square by factorial 2 plus x square by factorial 3 plus এটা ইনফাইনাইট সিরিজ, তাকে আমি কি x cube by factorial 3 পর্যন্ত আমি ট্রাঙ্কেট করে দিলাম, তখন সেটা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট এবং সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, অর্থাৎ সিগনিফিক্যান্ট ডিজিট এবং সিগনিফিক্যান্ট ফিগার বলতে কি বলছে না, যদি আমার সামনে জিরো থাকে, কোনো একটা সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে যদি সামনে জিরো থাকে সেই সামনে জিরোকে বাদ দিতে হবে, আর পরে জিরো থাকলে সেই পরে জিরোকে ধরে নিতে হবে। অর্থাৎ যেমন দেখো এখানে একটা এক্সাম্পল লেখা আছে 0.00125। ঠিক আছে, এটা কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আছে না, দেখো সামনে যেহেতু তিনটে জিরো আছে সেই তিনটে জিরোকে আমরা বাদ দিলাম, তো স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 থেকে শুরু করবো, তো সুতরাং কত 1 2 3 4 মানে চারটা, অর্থাৎ এটা কি না 4 সিগনিফিক্যান্ট ডিজিট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। পরবর্তী যে আমি ফিগারটা লিখেছি 356.000, তাহলে এটা কত না, এটা কত সিগনিফিক্যান্ট ডিজিট যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে দেখো দশমিকের পর কিন্তু শূন্যের কোনো ভ্যালু নেই, কিন্তু আমাকে ধরতে হবে কি বললাম না, ওই যে বললাম যদি পরে জিরো থাকে সেটাকে আমাকে ধরতে হবে, কারণ কি এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে নন জিরো টার্ম, মানে 3 থেকে শুরু হবে। তো সুতরাং আমরা যদি দেখি 1 2 3 4 5 6 এটা হচ্ছে কত না 6 সিগনিফিক্যান্ট ডিজিট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। পরবর্তী যেটা আছে রাউন্ড অফ 3 ডেসিমাল প্লেসেস বা রাউন্ড অফ 2 ডেসিমাল প্লেসেস যখন জানতে চাই, যেমন দেখো এখানে আমার চেয়েছে 1.35008, তাহলে দেখো 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত রাউন্ড অফ এরর যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, দশমিকের পর তিনটে ঘর নেব। ঠিক আছে, দশমিকের পর ডেসিমাল প্লেস মানে কি দশমিকের পরের সংখ্যা, দশমিকের পরে তিনটে ঘর নেব, তিনটে ঘর হওয়ার পরে তিনটে ঘর পর্যন্ত হলে কত হচ্ছে না 350, তারপরের সংখ্যাটা কি আছে না 0 আছে, যদি তারপরের সংখ্যাটা 5-এর থেকে বেশি হয় তখন সেক্ষেত্রে কি নামবে না, এই যে এই সংখ্যাটা যেটা আছে তার থেকে 1 যোগ হয়ে যাবে, আর যদি তারপরের সংখ্যাটা 5-এর থেকে কম হয় তাহলে সেটা কি হবে না, যে সংখ্যাটা আছে সেটাই নেমে যাবে। যেমন দেখো এখানে কত 0 আছে, 5-এর থেকে কম, এই জন্য 1.350 নেমে গেছে। এবার দেখো পরবর্তীটা 0.006, তারপরের সংখ্যাটা কত আছে না 8 আছে, এটা কি 5-এর থেকে বড় হওয়ার জন্য এখানে কত নেমেছে 0.007। এবার সমস্যা আছে কোথায় না, যদি 5 চলে আসে তাহলে তারপর আমি কি করব, যেমন দেখো এখানে আমি যতগুলো বলেছি চারটা এক্সাম্পল দিয়েছি, চারটা এক্সাম্পলে কি বলেছি না 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত। তো দেখো তো 2 ডেসিমাল প্লেস যদি বলে তাহলে 7.21, তারপরে আছে 5, এখানে দেখো 7.24, তারপরে আছে 5, এখানে আছে 7.21, তারপরে আছে 5, এখানেও আছে 7.24, তারপরে আছে 5। এবার দেখো এর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা কেস আমার অ্যারাইভ করবে। তো 1 নম্বর কেস হচ্ছে যদি এই যে 2 ডেসিমাল প্লেসেসের পর যে 5টা থাকবে সেই 5-এর পরে যদি আর কোনো সংখ্যা না থাকে, অথবা সেই 5-এর পর যদি অনলি 0 থাকে, তো তাহলে আমরা কি করব না, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখব এই 2 ডেসিমাল প্লেস যেটা আছে সেই ডেসিমাল প্লেসের 5-এর আগের টার্মটা অড আছে কি ইভেন আছে। যদি দেখি 5-এর আগের টার্মটা অড আছে তাহলে আমার 1 যোগ করতে হবে, যদি দেখি 5-এর আগের টার্মটা ইভেন আছে তাহলে আমার যে সংখ্যাটা আছে সেটাই নেমে যাবে। যেমন দেখো কত এখানে দেখো 5 আছে, 5-এর পরে কিছু নেই, আর এখানে 5-এর পর 00 আছে। আমি কি বললাম, কিছু নেই বা 00 থাকলে তার আগের টার্মটা চেক করবো, এটা যেহেতু অড নাম্বার আছে তো সুতরাং 7.21 + 1 = 7.22 হয়ে গেছে, এটা যেহেতু ইভেন নাম্বার আছে তো সুতরাং 7.24 রয়ে গেছে। পরবর্তী দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 7.21 এর পর 5 আছে, অর্থাৎ এর পরে কিন্তু আর এর পরে অন্য কোনো ডিজিট আছে, 0 নেই, 0 ছাড়া অন্য কোনো ডিজিট যদি আমার এখানে রয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কোনো রকম কোনো চেক করার দরকার নেই। আমি কি করব না, এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা অড থাকুক বা ইভেন থাকুক প্রত্যেকের সাথে আমি 1 যোগ করে দেব। যেমন কি 7.21 ছিল সেটা 7.22 হয়ে গেছে, এটা 7.24 ছিল সেটা 7.25 হয়ে গেছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমরা চলে আসি কোথায় না অ্যাবসলিউট এরর। আচ্ছা, অ্যাবসলিউট এরর কোনটা না, অ্যাবসলিউট এরর হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর্থাৎ EA = XT - XA, এটা আমাদের ফর্মুলা মনে রেখে দিতে হবে। রিলেটিভ এরর কি, রিলেটিভ এরর হচ্ছে ER = EA/XT, অর্থাৎ অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, দ্যাট মিন্স XT - XA ডিভাইডেড বাই XT। এবার দেখো রিলেটিভ পার্সেন্টেজ এরর, রিলেটিভ পার্সেন্টেজ এরর মানে কি না EP = ER × 100%। ঠিক আছে, ER মানে আবার কি জানি XT - XA/XT, আবার XT - XA মানে আমরা কি জানি না EA জানি, দ্যাট মিন্স আমরা বলতে পারি EP = EA/XT × 100%। ঠিক আছে, এই হচ্ছে কি রিলেটিভ পার্সেন্টেজ এরর। পরবর্তী আমাদের একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেই থিওরেমটা কি বলছে না, কোনো একটা নাম্বার যদি n সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট হয় এবং সেটা যদি m ডেসিমাল প্লেসেস পর্যন্ত কারেক্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে EA অর্থাৎ অ্যাবসলিউট এরর লেস ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস m, বা এটাকে ঘুরিয়ে লিখতে পারবো EA লেস ইকুয়াল টু 0.5, হাফ মানে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস m। এই যে এখানে m মানে কি, m মানে হচ্ছে ডেসিমাল প্লেসেস। পরবর্তী একটা যে ER এর একটা সূত্র আছে, ER মানে কি রিলেটিভ এরর। আচ্ছা, ER লেস দেন 1/k
কে ইন্টু 10⁻n-1, যেখানে কি না কেটা হচ্ছে ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং এন হচ্ছে কি না এন সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত এই নাম্বারটা কারেক্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার যেটা আছে সেটা ফরওয়ার্ড ডিফারেন্স এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ফরওয়ার্ড ডিফারেন্স কি না ফরওয়ার্ড ডিফারেন্সকে আমরা ডেল্টা দ্বারা ডেল্টা দ্বারা ডিনোট করি এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে আমরা ন্যাবলা দ্বারা ডিনোট করি। তো আচ্ছা ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে ডেল্টা এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর ন্যাবলা এফ এক্স যখন হচ্ছে তখন সেটা হচ্ছে কি না এফ অফ এক্স মাইনাস এইচ। আর শিফট অপারেটরের ক্ষেত্রে কি না একটা ই আসবে, ই অর্থাৎ ই অফ এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানবো কি না এফ অফ এক্স প্লাস এইচ। এবার দেখো এখানে একটা বেশ কয়েকটা সূত্র আছে, ই ইকুয়াল টু ডেল্টা প্লাস ওয়ান, ই মানে কত জানি না ই ইকুয়াল টু ই অফ এফ অফ এক্স লিখলাম, ই অফ এফ অফ এক্স মানে আমরা কি জানি এফ অফ এক্স প্লাস এইচ, এর সাথে আমরা এফ অফ এক্স মাইনাস আর একটা প্লাস করে দিলাম। তাহলে দেখো তো ই অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা মানেই কত ডেল্টা এফ এক্স প্লাস এফ এক্স। তাহলে এফ এক্সটা কমন নিয়ে নিলে হচ্ছে ডেল্টা প্লাস ওয়ান ইন্টু এফ এক্স, তার মানে ই ইকুয়াল টু ডেল্টা প্লাস ওয়ান। এবার দেখো আমি মনে রাখবো কি করে, দেখো ই হচ্ছে ই আর ডেল্টা মানে আমরা ধরে রাখবো ডি। আচ্ছা ডি এর সাথে এক যোগ করলে তবে তো ই আসে, আবার দেখো একই রকম করে ই এর থেকে এক বিয়োগ করলে তবে তো ডি আসে, অর্থাৎ ডি এর পরের টার্ম ই, অর্থাৎ ই থেকে যদি আমি এক মাইনাস করি তবে আমরা ডিটা পাবো, আবার ডি এর সাথে যদি এক যোগ করি তখন আমরা ইটা পাবো। তো সুতরাং এইভাবে আমরা মনে রাখবো ই ইকুয়াল টু ডেল্টা প্লাস ওয়ান আর ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান যেটা বললাম। আর একটা সূত্র আছে ওয়ান প্লাস ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস ন্যাপলা ইকুয়াল টু আই, ঠিক আছে। এগুলোর প্রুফ আছে, প্রুফগুলো আমার মেন ভিডিওতে করানো আছে, আমি এখন শুধু জাস্ট এগুলো বলে দিচ্ছি। পরবর্তী যেটা আছে ডেল্টা লগ অফ এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ আই প্লাস ডেল্টা এফ এক্স বাই এফ অফ এক্স। এটা আমাকে যদি প্রুফ করতে বলে, এটা খুব ইম্পর্টেন্ট আছে, প্রুফটা আমি বলে দিচ্ছি দেখো। আচ্ছা ডেল্টা লগ অফ এফ অফ এক্স, আচ্ছা ডেল্টা মানে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তার মানে কি না লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এফ অফ এক্স। আচ্ছা লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু কি না লগ অফ এম বাই এন, তো একই রকম করে দিলাম লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ বাই এফ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা এফ অফ এক্স প্লাস এইচ মানে আবার কি জানি ই অফ এফ অফ এক্স বাই এফ অফ এক্স। আবার দেখো ই মানে আমরা কি জানি ই মানে ডেল্টা প্লাস ওয়ান ইন্টু এফ অফ এক্স বাই এফ অফ এক্স, তার মানে আমরা বলতে পারি লগ অফ ডেল্টা এফ অফ এক্স বাই এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স বাই এফ অফ এক্স মানেই কত আই, তার মানে হলো কত লগ অফ আই প্লাস ডেল্টা এফ এক্স বাই এফ এক্স। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরবর্তী আমরা দেখবো ডেল্টা ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাবলা। আর দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট আছে। পরবর্তী এখানে বেশ কিছু সূত্র আছে, তো বেশ কিছু সূত্রের মধ্যে আমরা এটাকে মনে রাখবো ডেল্টা ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাবলা, আর ডেল্টা প্লাস ন্যাবলা ইকুয়াল টু কি হবে না ডেল্টা বাই ন্যাবলা মাইনাস ন্যাবলা বাই ডেল্টা, ঠিক আছে। আর এখানে বেশ কিছু সূত্র আছে, এই সূত্রগুলো বেশ কিছু লাগছে না। পরবর্তী আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে কিনা ইন্টারপোলেশন। আচ্ছা হোয়াট ইজ ইন্টারপোলেশন, তো ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশনের মেন ফর্মটা কি না ফাই অফ এক্স ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 0 টু n ওমেগা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই এবার ইন্টু ওয়াই আই, যেখানে হচ্ছে কি না এই যে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি কি সামেশন আই ইকুয়াল টু 0 টু n এল আই এক্স ওয়াই আই, এই যে এল আই এক্স ইকুয়াল টু কত না ওমেগা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই, ঠিক আছে। এবার দেখো এটা আমাদেরকে এটা হচ্ছে কিনা ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন, ঠিক আছে। তো ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশনের ক্ষেত্রে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, অর্থাৎ এই যে এক্স আই যেটা থাকে এক্স আই হচ্ছে কিনা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই আই যেটা থাকছে সেটা হচ্ছে কিনা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনের ক্ষেত্রে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের শর্ট কোশ্চেনে পরীক্ষায় পড়ে যেতে পারে। এবার আমরা দেখবো কি না এরর ইন ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন, অর্থাৎ এই যে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশনের ক্ষেত্রে এররটা কি না এররকে ইএন এক্স দ্বারা আমরা ডিনোট করি ইকুয়াল টু এই দেখো ওমেগা এক্স ছিল না, ওমেগা এক্স মানে এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু করে এক্স মাইনাস এক্স এন। তো ওই যে এটা আমি আগে লিখবো ইএন ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ডট করে এক্স মাইনাস এক্স এন ইন্টু এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু জাই ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। এটা হচ্ছে কি না এরর ইন ইন্টারপোলেশন পলিনোমিয়াল। এবার আমাদের আসতে হবে যেটা ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে কি না জিরো দ্বারা ডিভাইডেড ডিফারেন্স মানে কি এফ অফ এক্স জিরো ইকুয়াল টু এফ অফ এক্স জিরো, আর ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স যদি বের করতে বলে তখন কি না সেখানে দুটো টার্ম নিতে হবে, এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান মানে হচ্ছে আমার কি না এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স জিরো মাইনাস এক্স ওয়ান। যদি সেকেন্ড অর্ডার বলে তখন কি না তিনটে টার্ম হবে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু, তার মানে সেখানে কি হবে না এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান কমা এক্স টু ডিভাইডেড বাই এক্স জিরো মাইনাস এক্স টু, অর্থাৎ প্রথমটা মাইনাস লাস্টটা, এই হচ্ছে কিনা ডিভাইডেড ডিফারেন্স বেরিয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে ডিভাইডেড ডিফারেন্স থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, বলছে ডিভাইডেড ডিফারেন্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে কিনা এফ অফ সি ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ কোন একটা কনস্ট্যান্টের যদি ডিভাইডেড ডিফারেন্স নেই সেটা হচ্ছে কিনা জিরো। আর ডিভাইডেড ডিফারেন্স অবশ্যই লিনিয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরবর্তী যেটা আছে ডিভাইডেড ডিফারেন্স অবশ্যই সিমেট্রিক ফাংশন, অর্থাৎ আমি এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান করি বা এফ অফ এক্স ওয়ান কমা এক্স জিরো করি দুটোর ভ্যালু কিন্তু সেম আসবে, এই যেমন এখানে লেখা আছে। পরবর্তী দেখো বলছি যদি এন তোরা ডিভাইডেড ডিফারেন্স নিই একটা পলিনোমিয়াল অফ অর্ডার এন, একটা এন অর্ডারের পলিনোমিয়ালের মধ্যে যদি এন তম ডিভাইডেড ডিফারেন্স নিই তখন তার ভ্যালুটা কনস্ট্যান্ট আসবে, আর যদি এন প্লাস ওয়ান তম ডিভাইডেড ডিফারেন্স নিই তখন তার ভ্যালুটা কত আসবে না জিরো চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস ছিল। এবার আসি নেক্সট
সিম্পসন ওয়ান থার্ড রুল। তো সিম্পসন ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে আমার দুটো রুল মনে রাখতে হবে, একটা হচ্ছে নর্মাল ফর্ম আর একটা কম্পোজিট ফর্ম। নর্মাল ফর্মের ক্ষেত্রে এই যে ফার্স্ট টার্মটা শুধু মনে রেখে দিতে হবে, h/3 ইন্টু y0 প্লাস 4 ইন্টু y1 প্লাস y2, অর্থাৎ ইন্টিগ্রেশন a টু b f অফ x dx ইকুয়াল টু h/3 ইন্টু y0 প্লাস 4y1 প্লাস y2। এখানে তিনটে টার্ম লাগছে, এটা হচ্ছে কি না নর্মাল। আর যখন কম্পোজিট ফর্মটা চলে আসছে তখন কি আসছে না h/3 ইন্টু y0, প্রথম টার্মটাকে আমি এখানে লিখে দিলাম, আর yn লাস্ট টার্মটাকে আমি লাস্টে লিখে দিলাম। এই যে yn টা দেখতে পাওয়া যাচ্ছে না, যেখানে লেখা আছে এটা কত না yn, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম লিখে দিলাম। এবার যে বলছে যেগুলো অড টার্ম আছে অর্থাৎ y1 y3 y5 y ডট করে yn-1, এটা হচ্ছে কি না এর সাথে 4 গুণ করতে হবে। আর যেগুলো ইভেন টার্ম আছে y2 প্লাস y4 প্লাস y6 ডট করে yn প্লাস n-2, এটার সাথে কত না 2 গুণ করতে হবে। ব্যাস এটাই হচ্ছে কি না আমার কম্পোজিট সিম্পসন ওয়ান থার্ড রুল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার যেটা আছে সেটা ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুলের মধ্যে মেন ফর্মটা কি আছে না ইন্টিগ্রেশন x0 টু x1 f অফ x dx, অর্থাৎ যদি দুটো পয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না ফর্মুলাটা h/2 ইন্টু y0 প্লাস y1, এটা হচ্ছে কিনা নর্মাল ফর্ম। এবার যদি আমরা কম্পোজিট ফর্মটা নিয়ে নিই, কম্পোজিট ফর্মের ক্ষেত্রে a টু b f অফ x dx, অর্থাৎ এখানে n সংখ্যক টার্ম আছে, তো n সংখ্যক টার্ম থাকার জন্য এখানে কত হয়ে যাবে না সর্বপ্রথম h/2 যেমন আছে h/2 নেমে গেল। এখানে যেমন y0 প্লাস y1 আছে, তো একই রকম করে এর ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটাকে আলাদা করে লিখে দিলাম। এখানে ফার্স্টে লিখে দিলাম y0 আর লাস্টে লিখে দিলাম yn, আর মাঝখানে কত আসছে না 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 করে ডট 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 yn-1। ব্যাস এইটা হচ্ছে কিনা কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল, এটা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ। এবার আমরা জেনে রাখবো কিনা এরর ইন ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুলের মধ্যে মেন এররটা কিনা e ইকুয়াল টু -h³/12 ইন্টু f ডবল ড্যাশ যায়, ঠিক আছে। আর এই যে এখানে যেহেতু f ডবল ড্যাশ আছে, তো এই জন্য এর ডিগ্রি অফ প্রিসিশন হচ্ছে কত না 2 এর থেকে 1 মাইনাস করলাম, তার মানে ডিগ্রি অফ প্রিসিশন হচ্ছে 1। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এরর ইন ট্রাপিজয়েডাল রুল। এবার দেখো এরর ইন সিম্পসন ওয়ান থার্ড রুল। সিম্পসন ওয়ান থার্ড রুল দু রকম বললাম, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে কম্পোজিট, ঠিক আছে। তো সুতরাং নর্মাল সিম্পসন ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে এরর হচ্ছে কত না -h⁵/90, ওখানে কত ছিল h3, এটা হচ্ছে h⁵ ডিভাইডেড বাই 90 ইন্টু f⁴ ইন্টু যাই। আর যেহেতু এখানে 4 আছে 4 থেকে 1 কম করলে কত হয় না 3, তার মানে এর যে ডিগ্রি অফ প্রিসিশন কত হবে না 3 হবে। আর যখন আমার এটা কম্পোজিট ফর্মুলার ক্ষেত্রে হবে তখন এটা একই হবে, মাইনাস যেমন আছে মাইনাস, এই যে h⁴n এর জায়গায় হয়ে যাবে কত না n ইন্টু h⁵ ডিভাইডেড বাই 90 জায়গায় হয়ে যাবে কত না 180 ইন্টু f⁴ ইন্টু যাই, বাকিটা একদম হুবহু একই। তো মনে রাখবে এই যে ডিগ্রি অফ প্রিসিশনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে ডিগ্রি অফ প্রিসিশন 1 আর যে সিম্পসন ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে ডিগ্রি অফ প্রিসিশন হচ্ছে 3। পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিনা সলিউশন মেথড ফর অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তো এর মধ্যে আমরা সর্বপ্রথম যেটা জানছি সেটা হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডের আলাদা নাম কি না ব্র্যাকেটিং মেথড, এগুলো পরীক্ষায় পড়ে যায়। যে বাইসেকশন মেথডের অপর নাম কি না সেটা হচ্ছে ব্র্যাকেটিং মেথড। পরবর্তী আমরা যেটা আসছি সেটা হচ্ছে রেগুলার ফলসি মেথড। রেগুলার ফলসি মেথড কি না রেগুলার ফলসি মেথডের ক্ষেত্রে মনে রাখবে এক্ষেত্রে n তম অ্যাপ্রক্সিমেশন রুটটা যেটা যদি xn ধরে নিই তাহলে সেক্ষেত্রে n+1 তম যে রুটটা হচ্ছে xn+1 ইকুয়াল টু আমরা বলতে পারি কত না n মাইনাস f অফ n ডিভাইডেড বাই f অফ bn মাইনাস f অফ n ইন্টু bn মাইনাস n, ঠিক আছে। মনে রাখবো কি করে না এই যে প্রথমে n নিয়ে আসলাম, তার জন্য এখানে মাইনাস f অফ n করে দিলাম। এবার নিচে যখন করছি f অফ bn মাইনাস f অফ n, তার জন্য এই যে এখানে bn মাইনাস n আছে, উপরটায় bn মাইনাস n করে দিলাম। ব্যাস এই হচ্ছে আমার রেগুলার ফলসি মেথডের নরমাল ফর্ম। এবার দেখো এইটা হচ্ছে ফাস্টার দেন বাইসেকশন, আর এর অর্ডার অফ কনভার্জেন্সি এখান থেকে খুব ইম্পর্টেন্ট। রেগুলার ফলসি মেথডের অর্ডার অফ কনভার্জেন্সি কত না লিনিয়ার, এগুলো মনে রাখতে হবে কার অর্ডার অফ কনভার্জেন্সিটা কিরকম হবে। পরবর্তী যেটা আছে ইটারেশন মেথড। ইটারেশন মেথডটার অপর নাম হচ্ছে কি না ইনডাইরেক্ট মেথড, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। ইট ইজ নোন অ্যাজ দ্য ইনডাইরেক্ট মেথড। তোমাকে বলে দিবে ইনডাইরেক্ট মেথড নামে কোনটা পরিচিত, তখন বলতে হবে কি না ইটারেশন মেথড। আচ্ছা ইটারেশন মেথডের ক্ষেত্রে ডিগ্রি অফ যে অর্ডার অফ কনভার্জেন্সিটা কি হবে না অর্ডার অফ কনভার্জেন্সি লিনিয়ার হবে। পরবর্তী যেটা আছে খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি না নিউটন-র্যাপসন মেথড। নিউটন-র্যাপসন মেথডের অনেকগুলো ফর্ম আছে। তো প্রথম কথা হচ্ছে নর্মাল মেথডটা কি না নিউটন-র্যাপসন মেথডের অপর নাম হচ্ছে মেথড অফ ট্যানজেন্ট। যেমন এটা বললাম কি না মেথড অফ যে নন অ্যান্ড ইনডাইরেক্ট মেথড, যেমন একটা বললাম বাইসেকশনের নাম বললাম কি ব্র্যাকেটিং মেথড। ঠিক একই রকম করে নিউটন-র্যাপসন মেথডের অপর নাম হচ্ছে মেথড অফ ইনট্যানজেন্ট। তো এক্ষেত্রে xn+1 ইকুয়াল টু কত হবে না xn মাইনাস f অফ xn ডিভাইডেড বাই f ড্যাশ xn, যেখানে n এর মানটা অবশ্যই মনে রাখতে হবে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত আসবে। এর দেখো রেট অফ কনভার্জেন্সি কি হচ্ছে না কোয়াড্রেটিক। দেখো আমি যতগুলো যেগুলো পড়লাম তাদের মধ্যে রেট অফ কনভার্জেন্সি কি পড়ছিলাম লিনিয়ার পড়ছিলাম, সেই ইটারেশন হোক বা রেগুলার ফলসি হোক তাদের মধ্যে কি না লিনিয়ার হচ্ছিল, কিন্তু নিউটন-র্যাপসন মেথডের ক্ষেত্রে কি রেট অফ কনভার্জেন্সি কি হচ্ছে না কোয়াড্রেটিক হয়ে যাচ্ছে। এবার যদি আমি মডিফাইড এরর মেথড করে দিই, আচ্ছা মডিফাইডের মধ্যে ফারাকটা কোথায় না একদম হুবহু সেম, শুধুমাত্র এখানে f ড্যাশ xn ছিল নিচে, এখানে হচ্ছে f ড্যাশ x0 হয়ে যাবে। যখনই আমরা এটা মডিফাইড করে দিলাম তখন এটা রেট অফ কনভার্জেন্সি কি হয়ে গেল না লিনিয়ার হয়ে গেল। এবার আমাকে যেটা লাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এনার মেথড ফর মাল্টিপল রুট। যদি মাল্টিপল রুট হয় তখন সেক্ষেত্রে কি হবে না একই ফর্মুলা xn+1 ইকুয়াল টু xn মাইনাস f অফ xn বাই f ড্যাশ xn এর সামনে একটা কি না p গুণ আছে p। তো যখন এটা মাল্টিপল রুটের ক্ষেত্রে হবে তখনও কিন্তু ডিগ্রি অফ প্রিসিশন কি হবে না কোয়াড্রেটিক হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই যে এই মাল্টিপল রুট আর নর্মালের ক্ষেত্রে নিউটন-র্যাপসন মেথডটা কোয়াড্রেটিক হবে, আর বাকি সমস্ত যা কিছু আছে সব ক্ষেত্রে কিন্তু লিনিয়ার হবে। এবার আমি বেশ কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের করিয়ে দিচ্ছি।
ফার্স্ট অঙ্ক কি বলছে না, রাউন্ড অফ দ্য নাম্বার 2.005142 আপ টু 3 সিগনিফিক্যান্ট ডিজিট। আচ্ছা 3 সিগনিফিক্যান্ট ডিজিট বলেছে, 3 সিগনিফিক্যান্ট ডিজিট মানে কত না, আমি দেখবো দশমিকের আগে থেকে মানে যে নন জিরো টার্ম থেকে শুরু করব। এখানে লেখা আছে 2.005142, তাহলে আচ্ছা দশমিক আমি প্রথম থেকে শুরু করব যেখান থেকে নন জিরো টার্ম শুরু, অর্থাৎ এখান থেকে শুরু 1 2 3, মানে এখানে আমি দাগ ডাললাম। এবার দেখবো এখানে কত আছে না 5 আছে। আমি কি বললাম 5-এর পরে আরও যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে না, এখানে আমি এই যে টার্মটা আছে তার সাথে আমি 1 যোগ করে দেবো, ঠিক আছে। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, তার মানে কত হচ্ছে 2.01, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। The number of correct significant figure in xt equal to 2.1345 where relative error is 0.02 into 10 to the power minus 2। আচ্ছা এখানে কি না x এর মানটা দেওয়া আছে 2.1315 আর রিলেটিভ এরর er ইকুয়াল টু লেখা আছে 0.02 into 10 to the power minus 2। আচ্ছা আমরা তো জানি যে er ইকুয়াল টু a by xt, আমাকে কি বের করতে বলেছে না দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার ইন, আমাকে কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগারটা কত সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা আমি সেক্ষেত্রে কি করবো না, er ইকুয়াল টু আমরা জানি a by xt, তাহলে সুতরাং a ইকুয়াল টু কি না er ইন্টু xt, er ইন্টু xt করে দেওয়ার পর আমার গুণফলটার ভ্যালুটা কত বেরোলো না 0.042690 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে দেখো তো আমি পয়েন্টটাকে যদি এক ঘর ডান দিকে নিয়ে চলে আসি তাহলে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 0.42690 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর দেখো এটা কার মান বেরোচ্ছে না এর মান বেরোচ্ছে, আর আমি এর একটা সূত্র পড়েছিলাম এ ইকুয়াল টু 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম, লেস ইকুয়াল টু 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম। আচ্ছা দেখো তো এই যে 0.4 এর মানটা 0.5 এর থেকে ছোট এসেছে কিনা, তাহলে 0.4 এর মানটা 0.5 এর থেকে ছোট। এখনই বলবে স্যার 0.04 যেটা ছিল সেটাও তো 0.5 এর থেকে ছোট, কিন্তু আমি কি বলবো না 0.5 এর থেকে সব থেকে কম কত ছোট মান আসবে। দেখো তো আমি পয়েন্টটা এদিকে সরালাম 0.4 আসলো, সেই পর্যন্ত টার্মটা 0.5 এর থেকে ছোট, যদি আমি পয়েন্টটা আরেকবারটি সরিয়ে দিই তখন কিন্তু সেটা 0.5 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তো সুতরাং এই জন্য সব থেকে কম যতটা আমি সরিয়ে আমরা কাজটা করতে পারবো সেটা সেই ভ্যালুটাকে নেবো। তো সুতরাং এখানে আমরা এম দেখতে পাচ্ছি কত না, এম দেখতে পাচ্ছি 3। দেখো যদি আমরা এর সাথে এটা আমি করে দিই মানে কম্পেয়ার করে দিই তাহলে আমরা এখানে এম ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি না, এম ইকুয়াল টু 3 দেখতে পাচ্ছি। দ্যাট মিনস 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমার এটা ভ্যালুটা কি আছে না কারেক্ট আছে। তো আচ্ছা টার্মটা কত আছে না 2.1345, দেখো 2.1345, ঠিক আছে। তো এখানে আমার কি দরকার না 2.1345 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত, 3 ডেসিমাল প্লেস যদি বলি তাহলে কি 4 এর পর এখানে শেষ। আচ্ছা লাস্টে কত আছে 5, 5 এর পর কিছু নেই বা 0 আছে, তাহলে দেখবো আমি তার আগের টার্মটা কি আছে, আগের টার্মটা অড আছে, এই অড না ইভেন আছে, যেহেতু ইভেন আছে তো সুতরাং কোনো চেঞ্জ হবে না, 2.134 আমার অ্যান্সার। তাহলে আমাকে কি চেয়েছে না দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত চেয়েছে, আমাকে টার্মটা চাইনি। তাহলে আমরা সুতরাং 2.134 এটা কত সিগনিফিক্যান্ট ফিগার না 1 2 3 4 4 সিগনিফিক্যান্ট ফিগার, দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে 19 দেখার অঙ্কটা, দ্য অ্যাবসলিউট এরর f of x equal to 3 sin x minus 2x square plus 2 for x equal to 0 when the error is equal to 0.003। আচ্ছা দেখো তো এখানে y equal to f of x equal to লেখা আছে 3 sin x minus 2x square plus 2 for x equal to 0, x equal to 0 পয়েন্টে বলেছে the error is 0, x equal to 0.003। তার মানে আমরা দেখতে পাচ্ছি del x এর মানটা এখানে লেখা আছে কত না 0.003। আর দেখো আমার এখানে লেখা আছে x equal to 0 পয়েন্টে f of x এর মানটা বের করতে হবে, তাহলে x equal to 0 পয়েন্টে f of x এর মানটা দেখো dy dx যদি আমরা মানটা বের করি আমরা জানি যে ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি না আমাকে অ্যাবসলিউট এররটা বের করতে বলেছে, দা অ্যাবসলিউট এরর এটা, তাহলে ডেল্টা y কার অ্যাবসলিউট এরর মানে এই যে f of x এর অ্যাবসলিউট এরর। আচ্ছা del y ইকুয়াল টু dy বাই dx ইনটু del x, এটা আমাদের সূত্র আছে। আচ্ছা dy dx এর মানটা আমরা এখান থেকে সুন্দরভাবে বের করে নিতে পারবো। dy dx এট দা পয়েন্ট কত না এট দা পয়েন্ট x ইকুয়াল টু 0, এট দা পয়েন্ট x ইকুয়াল টু 0 তে dy dx এর মানটা বের করে নিলাম এবং del x এর মানটা 0.003 দেওয়া আছে, আমরা গুণ করলাম ভ্যালু বেরিয়ে গেল, আমার অপশনই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, বলেছে if w equal to x square y by 2 into del x equal to 0.001 del y equal to 0.002 at x equal to 2 and y equal to 1। দেখো x equal to 2 তে del x এর মানটা দেওয়া আছে, x equal to y equal to 1 এ del y এর মানটাও দেওয়া আছে। আচ্ছা এখানে w equal to কত লেখা আছে x square y by 2, এটা কি না ফাংশনের 2 ভেরিয়েবল, স্যার দুটো ভেরিয়েবলের আছে, যেহেতু আমার দুটো ভেরিয়েবল আছে তো সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি del w করতে চাই তো del w equal to কত না del w by del x into del x plus del w by del y into dy। তার মানে কি এখানে দেখো del x মানে হচ্ছে কি না এই যে এটার x এর এররটা, del y মানে কি এখানে y এর এররটা, আর del w বাই del x যখন করব তখন কি না অনলি x এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, আর del w বাই del y যখন করব তখন সেখানে অনলি y এর রেসপেক্টিভ পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। তো যখন আমরা পার্সিয়াল ডেরিভেটিভগুলো করে দেব তো সুতরাং সেখানে আমার মানটা কত হবে না এখানে লেখাই দিয়ে আছে দেখো x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 1। তাহলে এই যে আমি এখানে পার্সিয়াল ডেরিভেটিভ করে নেব, এখানেও পার্সিয়াল ডেরিভেটিভ করে নেব, পার্সিয়াল ডেরিভেটিভ করে x এর মান 2 আর y এর মান 1, del x এর মান আমার দেওয়া আছে 0.01 আর del y এর মান 0.02, পুট করলে আমরা ইজিলি বের করে নিতে পারবো del w এর মানটা কত হবে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই,
বলছে ইফ এ নাম্বার কারেক্ট আপ টু n significant figure n significant figure and the first significant digit of the number is equal to k then the relative error equal to কত। আচ্ছা রিলেটিভ এররের একটা সূত্র আমি এই বলেছিলাম er less than 1/k into 10 to the power n minus 1, দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা সাথে সাথে দেখেন আমরা কি লেখা আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা ট্রু নয়। তাহলে দেখো তো ইফ দ্য নাম্বার বি রাউন্ডেড m ডেসিমাল প্লেসেস দেন অ্যাবসলিউট এরর ইএ লেস ইকুয়াল টু হাফ ইন্টু 10 to the power minus m, ঠিক আছে। এবার দেখো এটা তো ট্রু আমরা জানি। পরবর্তী এটা আছে রিলেটিভ এরর মেজার বোথ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ মেজারমেন্ট, তার মানে এটাও সত্যি কথা। রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর আর ইন্ডিপেন্ডেন্ট টু দ্য ইউনিট অফ মেজারমেন্ট, এটাও ঠিক কথা। তাহলে সুতরাং আমার কোনটা না নান অফ দিস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা 29 থেকে অঙ্ক আছে কি বলা আছে, দ্য সাম অফ দ্য ফলোইং অ্যাপ্রক্সিমেট নাম্বারস 4.5628 and 1.252 and 2.56 and 1.0533 কারেক্ট আপ টু লাস্ট ডিজিট ইজ। আচ্ছা কারেক্ট আপ টু লাস্ট ডিজিট মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সব থেকে কম কত আছে না 2.56, মানে 2 ডিজিটের টার্ম পর্যন্ত আমরা নেব। আচ্ছা সুতরাং আমরা কি করবো না 2 দশমিক পর্যন্ত নেবো। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর পর আমি 3 দশমিক পর্যন্ত নিয়ে নিলাম। 4.5638 এটা 28 আছে, তার মানে সুতরাং এক আমি বেশি নিলাম, এটা 3 নিয়ে নিলাম। আচ্ছা এটা কত 1.0533 এটা 3 আছে বলে এটা 3টা 3ই নামলাম। এবার আমি কি করলাম এগুলো যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পর আমরা দেখলাম এটা কত আছে 9.428 আছে 9.428। এবার দেখো এটা যেহেতু আমার 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, তো সুতরাং আমার যেহেতু এই যে 2 দশমিকের পর পরবর্তী যে 3 দশমিক স্থানটা আছে এটা 8 আছে, 5 এর থেকে বেশি আছে, তো এই জন্য কি করবো না এখানে 1 যোগ করে দেবো। তো সুতরাং 9.43 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে ইফ ডেল্টা এন্ড ন্যাবলা দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর অর দ্য রেসপেক্টিভলি অ্যান্ড ই বি দ্য শিফটিং অপারেটর দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট। আচ্ছা এখানে আমরা দেখো তো ই ডেল্টা যদি করি তাহলে আমরা কি পাচ্ছি ই ইন্টু ডেল্টা, ডেল্টা মানে কত, ডেল্টা মানে আবার আমরা জানি কি না E-1, আমি বলেছিলাম সে ডি মানে কত না ই থেকে 1 মাইনাস করবো তবে তো ডি পাবো। তাহলে ই ইন্টু E-1 এর সাথে ই গুণ করলে স্কোয়ার মাইনাস ই। এবার দেখো ডেল্টা ইন্টু ই যদি করি ডেল্টা ইন্টু ই, ডেল্টা মানে কত না E-1 ইন্টু ই, তার মানে আবার গুণ করে দিলে কত হচ্ছে স্কোয়ার মাইনাস ই, সুতরাং দুটোই সমান হচ্ছে, তার মানে ই ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 37 যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে না ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচডি ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচডি ইন্টু 1 মাইনাস ডেল্টা ইন্টু ই ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এইচডি ইন্টু 1 প্লাস ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচডি ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা। আচ্ছা আমরা এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচডি, এটা কিন্তু আমাদের একটা মনে রেখে দেবো আমরা মনে একদম ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচডি। এবার দেখো আবার আমরা জানি কি ই সমান কি না ডি এর সাথে 1 যোগ করবো তবে তো আমার ই আসবে, তার মানে ই ইকুয়াল টু ডেল্টা প্লাস 1, তাহলে একাধারে ই ইকুয়াল টু ডেল্টা প্লাস 1 এবং একাধারে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচডি, দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো একটা অঙ্ক লেখা আছে দ্য ভ্যালু অফ ডেল্টা স্কোয়ার বাই ই ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা ডেল্টা স্কোয়ার বাই ই ইন্টু এক্স স্কোয়ার যখন আছে আমি এই যে ডেল্টা স্কোয়ার, ডেল্টা মানে আমরা কি জানি না E-1 তার হোল স্কোয়ার বাই ই ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা E-1 তার হোল স্কোয়ার মানে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ই ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা সেটাকে আমরা যদি ভেঙে দিই দেখো তো ই একটা স্কোয়ার কেটে গেলে ই আসছে -2 চলে আসছে প্লাস ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা ই অফ এক্স স্কোয়ার মানে কত, দেখো এটাকে ভেঙে লিখে দিচ্ছি একবার ই অফ এক্স স্কোয়ার -2x স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা ই অফ এক্স স্কোয়ার মানে কত এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার মানে কত না এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার যখন থাকবে এটা কত ই টু দি পাওয়ার -1 মানে হচ্ছে এক্স মাইনাস 1 করে দেবো, তার হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার নামে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এক্স সব টার্ম কেটে গিয়ে আমার টার্ম আসছে 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়। বলা আছে ইফ এইচ বি দ্য ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিয়েটিং দেন ডেল্টা মাইনাস ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা ডেল্টা মাইনাস ল্যামডা ইন্টু এক্স স্কোয়ারকে আমরা ভেঙে নিলাম ডেল্টা এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার। আচ্ছা ডেল্টা এক্স স্কোয়ার মানে কত এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন মাইনাস দেখো ডেল্টা ল্যামডা এইচ স্কোয়ার, ল্যামডা এইচ মানে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এটার থেকে যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাবো শুধুমাত্র 2h স্কোয়ার টার্মটা আমার পড়ে থাকছে আর অন্য কোনো টার্ম পড়ে থাকছে না। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়। নেক্সট অঙ্ক যেটা আছে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এর মধ্যে কোনটা সত্য। আচ্ছা আমরা জানি তো ই টু দি পাওয়ার দেখো সব এইচডি ফর্মে আছে, আমরা জানি ই ইকুয়াল টু কত না ই টু দি পাওয়ার এইচডি, ঠিক আছে আবার ই টু দি পাওয়ার এইচডি ইকুয়াল টু ই মানে আবার কত জানি ই মানে আবার জানি 1 প্লাস ডেল্টা, ঠিক আছে আবার ই ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা। তাহলে দেখো ই টু দি পাওয়ার এইচডি ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা। আবার দেখো যদি আমি দুদিকে লগ নিয়ে নিই লগ অফ ই টু দি পাওয়ার এইচডি ইকুয়াল টু লগ অফ 1 প্লাস ডেল্টা, লগ অফ ই টু দি পাওয়ার এইচডি মানে এইচডিটা সামনে চলে আসছে, তার মানে এইচডি ইকুয়াল টু লগ অফ 1 প্লাস ডেল্টা। লগের সিরিজ আমরা জানি লগ অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এইটা হচ্ছে আমার লগের সিরিজ। তো সুতরাং আমরা লগের সিরিজটা দিয়ে দিলাম, দেখলাম কি না অপশন সি এর সাথে আমার জিনিসটা একদম হুবহু মিলে যাচ্ছে। পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখো কি লেখা আছে দ্য ইন্টারপোলেশন পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 এট মোস্ট ফ্রম দ্য ফলোইং ডাটা। আচ্ছা এখানে একটা ফলোইং 3টে ডাটা দেওয়া আছে, এর মধ্যে কি না দ্য ইন্টারপোলেশন পলিনোমিয়ালটা আমাকে বের করতে বলেছে। দেখো ইন্টারপোলেশন পলিনোমিয়াল যখন বের করতে বলবে আমাকে এফ অফ এক্স ইকুয়াল টু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ধরে নিতে হবে। এটা কি লিখেছি এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। তোমরা নর্মাল ফর্ম যেটা জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আছে না এ এক্স স্কোয়ার প্লাস বি
এক্স প্লাস সি, এটাও ধরতে পারো। আমি এখানে ধরেছি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এবার দেখো এখানে কি না এক্স ইকুয়াল টু -1 যখন, তখন এফ অফ এক্স এর মানটা -4। তার মানে কত না এখানে এক্স এর জায়গায় যখন -1 বসালাম তখন এফ অফ এক্স ইকুয়াল টু -4 বসছে। যখন এক্স এর জায়গায় 0 বসালাম তখন এফ অফ এক্স এর মানটা -7 আছে। যখন এক্স ইকুয়াল টু 3 বসালাম তখন এফ অফ এক্স এর মানটা 32 আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে এ বি সি এর মান তিনটে বের করে নিলাম। এ বি সি এর মান তিনটে বের করে নিয়ে আবার এখানে পুট করে দিলে আমার কি চলে আসবে না এই ইকুয়েশনটা চলে আসবে। দ্যাট মিন্স অপশন বি হয়ে গেছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানে যেটা লেখা আছে লেট আই বি দ্য ইন্টারভ্যাল অফ দ্য কন্টেন্ট ইন্টারপ্রেটিং পলিনোমিয়াল x0 to xn if f of x contain and have continuous partial derivatives of order n+1 of all x I then error of any point। আচ্ছা দেখো তো এখানে বলেই দিয়েছে ইন্টারপোলেশন, মানে দ্যাট মিন্স ইন্টারপ্রেটিং পলিনোমিয়াল আছে। অর্থাৎ ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা এররের সূত্র আমরা জানি x - x0 * x - x1 * ডট করে x - xn * f to the power n+1 * j divided by factorial n+1। দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা দেখো 66 দাগে যে একটা অঙ্ক আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, এর মধ্যে কোনটা সত্য নয়। এক নম্বর লেখা আছে দ্য ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন পলিনোমিয়াল এক্সিস্ট অ্যান্ড ইউনিক। অবশ্যই ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন পলিনোমিয়াল এক্সিস্ট করে এবং সেটা একটা ইউনিক ভ্যালু দেয়। পরবর্তী লেখা আছে সাম অফ দ্য ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন ইজ ইকুয়াল টু 1, দ্য ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন ইজ ইনভেরিয়েন্ট আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন, এগুলো সব সত্য। এবার কি বলেছে না হুইচ ইজ নট কারেক্ট, দ্য ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন এক্স আই বা ডিপেন্ডেন্ট অন ওয়াই আই। দেখো আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কত না এক্স আই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা না ওয়াই আই। দেখো এটা ঠিক তার উল্টোটা লেখা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ভুল অ্যান্সার। পরবর্তী যেটা লেখা আছে বলছে দ্য মিসিং টার্ম অফ দ্য ফলোইং টেবিল, এই টেবিলের মধ্যে কোনটা মিসিং টার্ম সেটা আমাকে বের করতে বলেছে। দেখো এক্স ইকুয়াল টু 0 1 2 3 4 আছে, ওয়াই ইকুয়াল টু 1 3 9 9 81। দেখো এই যে 3 এর পাশের যে টার্মটা আছে সেটা আমার মিসিং করে দেওয়া আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর কটা মান দেওয়া আছে, 1 2 3 4 চারটা মান দেওয়া আছে। চারটা মান দেওয়া আছে মানে কি ডিগ্রি কত না ডিগ্রি হচ্ছে 4 - 1 মানে 3। যেহেতু 3 ডিগ্রি তো সুতরাং আমরা কি জানবো না এর ফরওয়ার্ড ডিফারেন্স ডেল টু দি পাওয়ার 4 * y যখন করব তার ভ্যালু কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং আমরা এটা টেবিলটা কি করে করবো না এক্স প্রথমে এক্স তারপর ওয়াই লিখলাম যেমন লেখা আছে। এবার দেখো ডেল ওয়াই ডেল স্কোয়ার ওয়াই ডেল কিউ ওয়াই ডেল টু দি পাওয়ার 4 ওয়াই। ডেল্টা ওয়াই কি করে বের করবো 3 - 1 9 - 3, এটা ধরে নিলাম কত না ওয়াই ধরে নিলাম, এই যে মাঝখানে যে টার্মটা আছে সেটা ওয়াই ধরে নিলাম, ওয়াই মাইনাস 9 আর এটা কত 81 - ওয়াই। এবার দেখো ডেল স্কোয়ার ওয়াই যখন বের করবো তখন এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস। আবার ডেল টু দি পাওয়ার কিউব যখন বের করবো এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস দিয়ে এটা মানটা বেরোলো। আর ডেল টু দি পাওয়ার 4 যখন করবো তখন এটা থেকে এটা মাইনাস। তো লাস্ট পর্যন্ত আমার ভ্যালুটা কত আসছে 124 - 4 ওয়াই। আমরা তো জানি ডেল টু দি পাওয়ার 4 ওয়াই ইকুয়াল টু 0, তার মানে 124 - 4 ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট মিন্স ওয়াই ইকুয়াল টু কত না 31। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। The following table gives us the value of x and y। দেখো তো এখানে x আর y দুটো ভ্যালু দেওয়া আছে, x এর কিছু ভ্যালু দেওয়া আছে, y এর কিছু ভ্যালু দেওয়া আছে। আমাকে কি বের করতে বলেছে দ্য ভ্যালু অফ দ্য করসপন্ডিং টু y। দেখো এখানে কি না y এর করসপন্ডিং ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। y এর মানটা কত লেখা আছে না 12.05 আছে। তো দেখো এখানে কত আমার দেখতে পাচ্ছি y এর মানটা 12.9 11.3 8.4 6.9 4.2। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি y এর মান 12.5 কার মধ্যে আছে না এই যে 12.9 আর 11.3 এর মাঝখানে y এর মানটা 12.05 বিলং করছে। তো দেখো তাহলে আমি একদম আমরা অপশনের দিকে তাকাতে যাচ্ছি। অপশন কত লেখা আছে 45.6 40.7 32.6 এবং 35.3। এর মধ্যে আমরা দেখছি ওয়াই এর মানটা কোথায় বিলং করছে না 30 থেকে 35, এক্স এর মান 30 থেকে 35 এর মধ্যে ওয়াই এর মানটা 12.5 বিলং করছে। তো সুতরাং আমার ভ্যালুটা কত না 30 থেকে 35 এর মধ্যে একটা কোনো একটা ভ্যালু হবে। তো সুতরাং 30 থেকে 35 এর মধ্যে একমাত্র দেখতে পাচ্ছি অপশন সি 32.6 হচ্ছে আমাদের সেই অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানে একটা ট্রাপিজয়েডাল রুলের অঙ্ক দেওয়া আছে দ্য ভ্যালু অফ 0 to 6 x into 1 plus x into dx বাই ট্রাপিজয়েডাল রুল ডিভাইডিং বাই দ্য ইন্টারভ্যাল ইন্টু 6 ইকুয়াল পার্টস। ঠিক আছে, 6টা ইকুয়াল পার্ট আমাকে ভাগ করতে বলেছে। তো সুতরাং 0 to 6 তার মানে 6টা ইকুয়াল পার্ট মানে কি x0 x1 x2 x3 x4 x5। ঠিক আছে, সুতরাং x5 x6। তো সুতরাং এখানে দেখো তো আমরা কত না এখানে 0 থেকে শুরু করবো 0 1 2 3 4 5 6। আচ্ছা যখন 0 হয়ে যাচ্ছে তখন y এর মানটা কত না y ইকুয়াল টু আমরা ধরবো কত x into 1 plus x, 0 into 1 plus 0 দ্যাট মিন্স 0, 1 হচ্ছে 1 into 1 plus 1 মানে কত 1 into 2 মানে 2, 2 into 3 equal to 6, 3 into 4 equal to 12, 4 into 5 equal to 20, 5 into 6 equal to 30, 6 into 7 equal to 42। এবার দেখো আমাকে কি না ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে হবে। ট্রাপিজয়েডাল রুল যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এটা রুল কি না h/2 ইনটু সর্বপ্রথম টার্মটা হচ্ছে y0 আর সর্বশেষ টার্মটা হচ্ছে y6। তার মানে কি y0 আর y6 কে আমি পাশাপাশি রেখে দিলাম প্লাস 2 ইনটু বাকি টার্মগুলো যেগুলো আছে সব বসিয়ে দিলাম 2 ইনটু y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস y5। এই যে এর ভ্যালুটা বের করলে আমার যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা অঙ্কে চলে আসি। কি বলা আছে না সিম্পসন 1/3 রুল অফ দ্য কার্ভ y ইকুয়াল টু f অফ x। আচ্ছা y ইকুয়াল টু f অফ x এর যে সিম্পসন 1/3 রুলটা সেটা কাকে রিপ্রেজেন্ট করে না অবশ্যই একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে। এই যে আমরা জানি একটা কার্ভ সাধারণত এরকম আপ ডাউন হয় আর সিম্পসন 1/3 রুলের ক্ষেত্রে 3টে পয়েন্ট লাগে y0 y1 আর y2। তার মানে সুতরাং দুটো পয়েন্ট আমি নিচ্ছি তার মাঝখানের এই যে এই টার্মটা এটা কিসের মতো দেখতে লাগছে এটা একটা প্যারাবোলার মতো দেখতে লাগছে। তো সুতরাং সিম্পসন 1/3 রুল কাকে রিপ্রেজেন্ট করে না একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। পরবর্তী একটা ট্রাপিজয়েডাল রুল কি বলেছে দ্যাট ইন ট্রাপিজয়েডাল রুল দ্য এরিয়া অফ দ্য বাউন্ডেড বাই দ্য কার্ভ
y equal to f of x with the ordinate x equal to x0 and x equal to xn. The x axis is equal to in the area of, দেখো তো ট্রাপিজয়েডাল রুল এর দ্বারা আমার কি বলছে না একটা যে কোনো ইন্টারভ্যালকে খুব ক্ষুদ্র 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 অনেকগুলো আমরা এরিয়াতে ভাগ করে নিচ্ছি। তো এই যে এই এক একটা এরিয়ার সাইজটা দেখতে কিরকম না এক একটা ট্রাপিজমের মতো, দেখো দেখেই বুঝতে পারছি এক একটা কিরকম না ট্রাপিজমের মতো দেখতে হচ্ছে। তো সুতরাং এখানে কি না যদি আমি x0 থেকে xn পর্যন্ত যে টার্মটা আছে সেটাকে আমি n সংখ্যক ইন্টারভ্যালে ভাগ করে নিই তাহলে আমি এখানে কটা পাবো না n সংখ্যক ট্রাপিজম পাবো। দ্যাট মিন্স আমার অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই যে এখান থেকে যেগুলো কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি নিউমেরিক্যাল থেকে করে দিলাম। এবার আমি প্রবাবিলিটি পড়াচ্ছি। প্রবাবিলিটির ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে জানতে হবে হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে কি না আফটার এক্সপেরিমেন্ট কোনো ঘটনা ঘটতে পারে সেটা জানা, যে বলছে আফটার এক্সপেরিমেন্টের পরে কোন কোন ঘটনা ঘটতে পারে সেটা জানা আছে কিন্তু স্পেসিফিক কোন ঘটনা ঘটবে সেটা জানা নেই, তখন সেরকম একটা এক্সপেরিমেন্টকে বলা হচ্ছে কিনা র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন দেখো একটা লুডোকে যদি আমরা লুডোর ছক্কাকে অর্থাৎ আমরা যদি থ্রো করে দিই তাহলে আমরা জানি সেখান থেকে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা টার্ন পড়বে, কিন্তু কোনটা পড়বে 1 2 3 4 5 6 এর মধ্যে কোনটা পড়বে সেটা আমরা জানা নেই। তো সুতরাং এরকম এক্সপেরিমেন্টকে কি বলা হচ্ছে না র্যান্ডম এক্সপেরিমেন্ট। পরবর্তী আমরা যেটা জানবো সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কাকে বলছে না যদি দুটো ঘটনা পরস্পর থেকে পৃথক হয় তখন তাকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যেমন এখানে এ আর বি দুটো ঘটনা নিলাম, যখন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি নেব তখন সে ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। তো সুতরাং এটাকেই বলা হচ্ছে কিনা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এবার যেটা আছে সেটা ইম্পসিবল ইভেন্ট। আমরা জানি কোন একটা ইম্পসিবল ইভেন্ট যদি হয় তার প্রবাবিলিটি কত হয় না 0, আর কোন একটা সাডেন ইভেন্ট যদি হয় তার প্রবাবিলিটি কত না 1। অর্থাৎ আমি যদি বলি যে একটা ডাইসকে আমি কি করলাম না থ্রো করলাম, একটা ডাইসকে যদি আমরা থ্রো করি তাহলে তার মধ্যে 7 পড়ার প্রবাবিলিটি কত, দেখো 7 কোনোদিন পড়তে পারে না, এটা ইম্পসিবল ইভেন্ট, তার মানে তার প্রবাবিলিটি হচ্ছে কত না 0। আর আমি যদি ঘুরিয়ে বলি ডাইসের মধ্যে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা পড়ার প্রবাবিলিটি কত, দেখো একটা ডাইসকে থ্রো করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা টার্ন তো অবশ্যই পড়বে। তো সুতরাং এটা হচ্ছে কিনা সাডেন ইভেন্ট, তো তার প্রবাবিলিটি কত হয় না 1 হয়। পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইভেন্ট স্পেস। হোয়াট ইজ ইভেন্ট স্পেস না একটা দ্য সেট অফ অল পসিবল স্যাম্পল পয়েন্ট ইজ কল্ড দ্য ইভেন্ট স্পেস। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি একটা কয়েনকে একবার টস করি তাহলে তার মধ্যে দুটো ইভেন্ট স্পেসের মধ্যে দুটো পয়েন্ট পাবো, একটা হেড আর একটা টেল। আচ্ছা যদি আমরা একটা কয়েনকে দুবার টস করি তাহলে এখানে 4টা পয়েন্ট পাবো, একটা হেড টেল, টেল হেড আর টেল টেল। আচ্ছা যখন আমরা একটা কয়েনকে 3বার টস করবো তখনই দেখো এর অনেকগুলো 8টা পয়েন্ট পাবো, 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8টা পয়েন্ট পাবো। তো 8টা পয়েন্ট কি আসবে সেটা কি করে মনে রাখবো না, এই দেখো প্রথমে হেড টেল লিখলাম, তারপর হেড থেকে দুটো বের করলাম হেড টেল, আর টেল থেকে দুটো বের করলাম হেড টেল, আবার এই এক একটা থেকে হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। এবার দেখো তো আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, হেড 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 টেল, হেড টেল হেড হেড টেল টেল, দেখো টেল হেড হেড টেল হেড টেল, দেখো টেল টেল হেড টেল টেল টেল। ঠিক আছে, তো দেখো আমরা সুন্দর 8টা আমরা খুব সুন্দর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার এখানে একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, বলছে ইফ দ্য নাম্বার অফ ফেস ইকুয়াল টু এন, অর্থাৎ যদি নাম্বার অফ ফেস যদি এন হয় এবং আমি যদি একে আর বার থ্রো করি, ঠিক আছে, অ্যান্ড উই থ্রো ইট 8 টাইমস, আর বার থ্রো করি তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হবে না ইনটু দি পাওয়ার আর। এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো আমি যদি বলি একটা ডাইসকে আমি থ্রো করলাম 2বার, আচ্ছা একটা ডাইসের মধ্যে নাম্বার অফ ফেস কত না 6, আমি থ্রো করছি কবার 2বার, তার মানে কত n টু দি পাওয়ার আর, দ্যাট মিন্স 6 টু দি পাওয়ার 2 মানে কত 36। অর্থাৎ এর ইভেন্ট স্পেসে নাম্বার অফ পসিবল পয়েন্ট কতগুলো আসবে না 36টা। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট পয়েন্টে চলে যাই। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির ক্ষেত্রে ক্লাসিক্যাল ডেফিনেশন কি না কম্বিনেশন চুজেন কন্ডিশন ইন ফেভারেবল পয়েন্ট আর বাই টোটাল কম্বিনেশন। অর্থাৎ আমি যদি কোনো একটা ফেভারেবল পয়েন্ট নিই, ফেভারেবল কেস নিই, সেই ফেভারেবল কেসের আন্ডারে যতগুলো যে ফেভারেবল পয়েন্ট পাবো সেই পয়েন্টটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কম্বিনেশন, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এম অফ এ ডিভাইডেড বাই এম অফ এস। আচ্ছা যদি কোনো ইম্পসিবল ইভেন্ট হয় তাহলে কি সেটা আমি পাবোই না, দ্যাট মিন্স এম অফ এ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। আর যদি কোনো একটা সাডেন ইভেন্ট হয়ে যায়, সাডেন ইভেন্ট মানে কি সেখানে এম অফ এ ইকুয়াল টু এন অফ এস, তার মানে কি এন অফ এস বাই এন অফ এস, দ্যাট মিন্স তার মানটা কত না 1। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না প্রবাবিলিটির সর্বনিম্ন মান 0 হতে পারে আর সর্বোচ্চ মান কত হতে পারে না 1 হতে পারে। তো সুতরাং প্রবাবিলিটির মানটা কার থেকে কতর মধ্যে লাই করে না 0 থেকে 1 এর মধ্যেই প্রবাবিলিটির মানটা বিলং করে। আর যখন প্রবাবিলিটির মানটা 0 হয়ে যায় তখন সেটা ইম্পসিবল ইভেন্ট, আর যখন তোমার 1 হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি না সাডেন ইভেন্ট। আর প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের পরীক্ষাতে অনেক সময় কাজে লাগবে। পরবর্তী একটা জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ, প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি কে বলা হয় কি না কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা যখন কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসবে তখন প্রবাবিলিটি অফ এ বাই বি তার সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। আর যখন আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট পড়ে যাবে তখন মনে রাখবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের হয় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা কি না ইনডিপেন্ডেন্ট কেসের ক্ষেত্রে। আর যখন কন্ডিশনাল কেসের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। আচ্ছা নেক্সট পয়েন্টে চলে যাই।
এই প্রবাবিলিটির অঙ্কের মধ্যে কার্ড বা তাসের অঙ্কগুলো খুব পড়ে, তো তাস সম্পর্কে একটু হালকা আলোচনা করে নিই। আমরা জানি যে আমাদের একটা তাসের প্যাকের মধ্যে টোটাল 52টা তাস থাকে। এই 52টা তাসের মধ্যে 26টা লাল তাস থাকে এবং 26টা কালো তাস থাকে। এই 26টা লাল তাসের মধ্যে আবার 13টা ডায়মন্ড থাকে এবং 13টা হার্ট থাকে। আর এই 26টা কালো তাসের মধ্যে 13টা স্পেড থাকে এবং 13টা ক্লাব থাকে, ঠিক আছে। এবার দেখো এই যে হার্ট তাস 13টা আছে না, এই 13টা তাসের প্রত্যেকটা তাস 13টা করে আসে, হার্ট, ডায়মন্ড, স্পেড এবং ক্লাব। এর মধ্যে এই 13টা তাসের মধ্যে 4টা কি থাকে না, এ, কে, কিউ, জে। এ মানে এস অর্থাৎ এক্কা, কে মানে কিং, কিউ মানে কুইন, যে মানে জ্যাকাল অর্থাৎ কি না রাজা, বাদশাহ, বাদশাহ, বেগম, গোলাম আর হচ্ছে এক্কা। এই 4টা তাস থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই। আর বাকি 9 তাস করা থেকে থাকে না 2 থেকে শুরু করে 10 পর্যন্ত, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। অর্থাৎ টোটাল নাম্বার অফ তাস কতগুলো হচ্ছে না 13টা। এবার দেখো তোমাকে যদি বলে যে ফেস কার্ড করা থাকে, এই যে ফেস কার্ড হচ্ছে টোটাল 12 × 4 = 48টা। অর্থাৎ এটা বাদ দিলে বাকি যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে ফেস কার্ড। তো ফেস কার্ড প্রত্যেকটার মধ্যে টোটাল কটা করে থাকে না 12টা করে থাকে, 12, 4, 48টা। আর ওনার কার্ড কটা না, ওনার কার্ড থাকে 4 × 4 = 16টা। এই দেখো এ, কে, কিউ, জে এই 4টা তাসকে একত্রে বলা হচ্ছে কিনা ওনার কার্ড। ওনার কার্ড প্রত্যেকটা টাইপের তাস যেটা আছে, হার্ট, ডায়মন্ড, স্পিড এবং ক্লাব, প্রত্যেকটাই কতটা 4টা করে থাকে। তো সুতরাং 4 × 4 টোটাল নাম্বার অফ তাস কতগুলো আছে না 16টা আছে। এবার আমরা চলে আসছি প্রবাবিলিটির বেস কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। আচ্ছা, প্রথম যে প্রবলেমটা আছে দেখো, এ আর বি টু ইভেন্ট সাইজ দ্যাট বি ইজ এ সাবসেট অফ এ। বি ইজ এ সাবসেট অফ এ মানে কি, বিটা ভিতরে থাকবে, এটা বাইরে থাকবে। দেখো আমার যে ছবিটা আঁকা আছে, বি ইজ এ সাবসেট অফ এ হুইচ ইজ ট্রু, দেন কোনটা ট্রু? দেখো সবগুলোই লেখা আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, ঠিক আছে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার মানে কি? আচ্ছা, প্রথমে কি না বি বার মানে হচ্ছে বি বাদ দিয়ে এই যে এই বাকি পুরো টার্মটাই হচ্ছে বি বার। আচ্ছা, তার সাথে যদি এর ইন্টারসেকশন নিয়ে নিই, এই যে এটা আছে এর ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে আমি কি না এই যে জলের মতো যেটা এঁকেছি এই রিজিয়নটা হচ্ছে আমার কি না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার। এবার আমি দেখবো এর মধ্যে কোন অপশনটা কারেক্ট হচ্ছে। আচ্ছা দেখো তো, প্রবাবিলিটি অফ এ থেকে যদি আমরা প্রবাবিলিটি অফ বিটা বাদ দিয়ে দিই তাহলেই কি না আমার এই রিজিয়নটা আসছে। তো সুতরাং আমরা বলতে পারবো কি না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ আমরা এই সমস্ত ক্ষেত্রে একদম ডাইরেক্টলি ভেন ডায়াগ্রাম ড্র করে নেবো। ভেন ডায়াগ্রাম ড্র করলে আমরা ইজিলি অ্যান্সারের দিকে আগাতে পারবো। পরবর্তী দেখো একটা অঙ্ক লেখা আছে, ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য এক্স্যাক্টলি one of them occurs is given by। আচ্ছা, এক্স্যাক্টলি ওয়ান অফ দেম এর মধ্যে এক্স্যাক্টলি ওয়ান মানে কি, অবশ্যই দুটোর মধ্যে কমন পয়েন্টটা নেওয়া চলবে না, শুধুমাত্র হয় এ নেবো অথবা শুধুমাত্র হয় বি নেবো। তার মানে আমি কোন রিজনটা না, যে রিজনটা আমি এখানে কালারিং করে রেখেছি সেই রিজনটা আমাকে নিতে হবে। অবশ্যই কিন্তু মাঝে রিজনটা হবে না। তাহলে দেখো তো এই যে অপশন এটাকে যদি আমরা চয়েস করি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 × প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে দেখো এই টার্মটা হবে না। আমরা একদম এখানে চলে আসছি কি না সি নম্বর অপশন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার। আচ্ছা, এর সাথে যদি বি বারের ইন্টারসেকশন নেই তাহলে আমরা কোন পোর্শনটা পাচ্ছি না, এই যে এইটুকু পোর্শনটা পাচ্ছি। এর সাথে বি বারের ইন্টারসেকশন, বি বার মানে কি বি বাদ দিয়ে বাকি পুরোটার যদি ইন্টারসেকশন নেই তাহলে আমরা এই পোর্শনটা পাচ্ছি। আবার দেখো প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি, অর্থাৎ এ বারের সাথে যদি আমরা বি এর ইন্টারসেকশনটা নিই তাহলে আমরা এ বার মানে কি এ বাদ দিয়ে পুরো বাকি পোর্শনটা, তার সাথে বি এর ইন্টারসেকশন নিলে এই যে এই পার্টটা পাচ্ছি। দেখো এই দুটো পার্ট যোগফল করলেই তো কি বেরোচ্ছে না, অবশ্যই যে কোনো একটা টার্ম আমরা নিচ্ছি, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। an event A and sample space S are always। আচ্ছা দেখো তো, একটা ইভেন্ট এ লেখা আছে, একটা স্যাম্পল স্পেস এস লেখা আছে। এরা কি না ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট না মিউচুয়ালি এক্সক্লুসিভ না বোথ বি অ্যান্ড সি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি তো না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু দেখো তো এ ইন্টারসেকশন এস। এসটা যেহেতু আমার স্যাম্পল স্পেস অর্থাৎ কমপ্লিট পুরো স্পেসটা এস, আর তার মধ্যে যখন যেহেতু একটা আছে এ একটা ইভেন্ট আছে, তো সুতরাং এ ইন্টারসেকশন এস যখন নেবো তখন কি না শুধু এটাই চলে আসছে। আবার এটাকে আমরা লিখতে পারি তো 1 × প্রবাবিলিটি অফ এ। আর 1 কার হয় না, যখন আমরা জানি যে সার্টেন ইভেন্ট অর্থাৎ পুরো স্যাম্পল স্পেসটার আমরা যদি প্রবাবিলিটি নিয়ে নিই তাহলে সেটাই কি না তার ভ্যালুটা 1 হয়ে যাবে। তার মানে প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু 1, তাহলে প্রবাবিলিটি অফ এস ইন্টু প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, আমার ছিল কি না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এস ইকুয়াল টু আমার বেরোলো কি না প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ এস। আমি এই কিছুক্ষণ আগে বললাম এটা মানে কি না এটা ইন্ডিপেন্ডেন্টের প্রপার্টি আমার ফলো করছে। পরবর্তী এটা আছে অ্যান ইভেন্ট এ ইজ ইম্পসিবল, যে অ্যান ইভেন্ট এ অ্যান্ড ইম্পসিবল ফাই আর অলওয়েজ। আচ্ছা দেখো তো, একটা ইম্পসিবল ইভেন্ট ফাই আর একটা ইভেন্ট আছে এ। আচ্ছা, এ আর ফাইয়ের মধ্যে আমরা যদি ইন্টারসেকশন নিই তাহলে কি না সেটা ফাই আসবে। আর প্রবাবিলিটি অফ ফাই মানে কত না 0। আচ্ছা, 0কে আমরা লিখতেই পারি তো 0 × প্রবাবিলিটি অফ এ। আর 0 ইকুয়াল টু আবার লিখতে পারি কি 0 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ফাই। তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু কি বেরোলো না প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ ফাই। দ্যাট মিনস আমরা বলতে পারি কি না এটাও ইন্ডিপেন্ডেন্টের প্রপার্টি ফলো করছে, দ্যাট মিনস এটা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে
বলেছে এ অ্যান্ড বি যদি টু ইভেন্ট অ্যান্ড দ্য প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 1, দেন প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু নিচের চারটার মধ্যে কোন অপশনটা কারেক্ট। আচ্ছা দেখো তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মানে আমরা জানি কি প্রবাবিলিটি অফ বি বার, ঠিক আছে, এটা আগে প্রথমে এঁকে নিলাম। এবার দেখো একটা কাজ করব, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা এটা আমি আগে এখানে গ্রাফিক্যালি ড্র করব। প্রবাবিলিটি অফ এ মানে কি পুরো এই প্রবাবিলিটি অফ এ, তার থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কি এই পার্টটা, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমি কোন পোর্শনটা পাবো না এই যে আমি যে স্যাডের রিজিয়নটা যেটা এঁকেছি এই রিজিয়নটা আমি পাচ্ছি, এটা হচ্ছে কি না এই উপরের পোর্শন। আচ্ছা এবার আমি দেখবো যে নিচে চারটা অপশনের মধ্যে কোন অপশনের মধ্যে আমি এই রিজিয়নটাকে খুঁজে পাচ্ছি। আচ্ছা ফার্স্ট অপশন কি আছে প্রবাবিলিটি অফ এ বাই বি বার। আচ্ছা প্রবাবিলিটি অফ এ বাই বি বার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি বার। আচ্ছা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, আচ্ছা এর সাথে যদি বি বারের ইন্টারসেকশন নেই তাহলেই দেখো আমি তো এই সেম রিজিয়নটাকেই পাচ্ছি। তার মানে কি আমার উপরে একটা সেম রিজিয়ন, উপরে একটা সেম রিজিয়ন, আর নিচেটা প্রবাবিলিটি অফ বি বার, প্রবাবিলিটি অফ বি বার আছেই, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। কি বলেছে দেখো এ সেলসম্যান হ্যাজ 75% চান্স টু সেলস ইচ কাস্টমার, দ্য বিহেভিয়ার অফ দ্য সাকসেসিভ কাস্টমার ইজ অ্যাজিউম টু বি ইন্ডিপেন্ডেন্ট ইফ টু কাস্টমার এন্টার ইন এ শপ দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেলসম্যান উইল মেক এ সেল ইজ। তাহলে দেখো একটা সেলসম্যানের 75% চান্স আছে কি না একটা প্রোডাক্ট কাস্টমারকে সেল করে দেওয়ার, ঠিক আছে। তাহলে সুতরাং দুটো কাস্টমার এসছে, সাপোজ এ একটা কাস্টমার আর বি একটা কাস্টমার। তো সুতরাং এই যে এ কাস্টমারকে যদি আমরা শুধু ধরি যে এ কাস্টমারের ওটা এটা কিনে নেওয়ার প্রবণতা কত না 3-4%, কারণ আমরা জানি কি না যে দোকানদার সে সেল করবে, সেল করার চান্স কত না 75%, এটা এতটা অ্যাট্রাকটিভ যে সেল করার চান্স 75% আর সেল না হওয়ার চান্স 25%। দ্যাট মিনস ওটা সেল হয়ে যাওয়ার চান্স কত না 3/4, সেল না হওয়ার চান্স কত না 1/4। বি আরেকজন ক্যান্ডিডেট আরেকজন কাস্টমার, তো সুতরাং বি যদি আরেকজন কাস্টমার তার সেল হয়ে যাওয়ার চান্স কত 3/4 আর সেল না হওয়ার চান্স কত না 1/4। এবার দেখো এখানে কি না আমাকে ওই প্রোডাক্টটা সেল করতেই হবে, লেখা আছে না দ্যাট দ্য সেলম্যান উইল মেক এ সেল, ওটাকে সে সেল করবে এটা ধরে নিয়েছে। যদি সেল করতেই হয় তাহলে আমরা বলতে পারি কি হয় এ পার্সেন্ট সেল করলো বি সেল করলো না, এটা হতে পারে, বা বি সেল করলো এ সেল করলো না, এটা হতে পারে, বা এ এবং বি দুজনেই সেল করলো, এটা হতে পারে। এই তিনটা কেস আমার এখানে রাইজ হতে পারে। তো সর্বপ্রথম আমি ধরলাম কি এ সেল করলো বি সেল করলো না, তার মানে কত 3/4 × 1/4, আর বি সেল করলো এ সেল করলো না মানে 3/4 × 1/4, আর এও সেল করলো বিও সেল করলো মানে এ সেল করলো বলাটা ভুল, মানে এ বাই করলো, সরি ভুল বললাম, এটা সেল নয়, মানে দোকানদার সেল করছে এ বাই করছে, ঠিক আছে। তো এ আর বি দুজনেই কিনে নিল, তখন সেটা কত হবে না 3/4 × 3/4। দ্যাট মিনস আমার অপশন কত লাস্ট পর্যন্ত এর ক্যালকুলেশন করলে বেরোবে 15/16। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়। কি লেখা আছে দেখো বলছে 2 dice are tossed, then the probability that the number were the same on both dice if it is known that the sum of the spots is equal to 4, ঠিক আছে। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, প্রথমে এখানে দুটো অপশন দেওয়া আছে, একটার সাথে আর একটা কন্ডিশনাল প্রবাবিলিটি এখানে অ্যাপ্লাই করা আছে। দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বারস আর দ্য সেম, এখানে প্রথমে বলা আছে নাম্বারটা সেম হতে হবে। আচ্ছা নাম্বারটা যদি সেম হয় তার মানে কি 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এটা একটা ইভেন্ট স্পেস বেরিয়ে গেল একটা ইভেন্ট। আর 2 নম্বর ইভেন্ট কি বলেছে যে ইট ইজ নোন দ্যাট দ্য সাম অফ দ্য স্পট ইজ ইকুয়াল টু 4। আচ্ছা সাম অফ দ্য স্পট যদি 4 হয় তার মানে 4 ইকুয়াল টু কত লিখতে পারি 1,3 3,1 আর 2,2, এটা একটা ইভেন্ট স্পেস। আচ্ছা এক্ষেত্রে কি না প্রবাবিলিটি অফ কন্ডিশন যেহেতু আছে দুটো কন্ডিশন একসাথে অ্যাপ্লাই করা আছে, প্রবাবিলিটি অফ এ বাই বি করবো। এ বাই বি মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। আচ্ছা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কি না এ আর বি এর মধ্যে কোনটা কমন পয়েন্ট আছে, দেখো 2 2 2 2 একটা কমন পয়েন্ট আছে, তো সুতরাং একটাই কমন পয়েন্ট আছে, তো সুতরাং উপরে 1 লিখলাম ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি এর মধ্যে টোটাল নাম্বার অফ পসিবল পয়েন্ট কতগুলো আছে না 1 2 3 আছে, তো সুতরাং এটা 3 নামিয়ে দিলাম, তার মানে 1/3, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পরবর্তী দেখো একটা লেখা আছে ফ্রম এ সেট অফ 15 কার্ডস হুজ ফেসেস আর নাম্বার টু 1 to 15। আচ্ছা 15টা তাস আছে, তার মধ্যে থেকে তার নাম্বারিং করা আছে কত 1 থেকে 15 পর্যন্ত। বলছে ইটস ডন এট র্যান্ডম, দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ মাল্টিপল অর 3 or 5। আচ্ছা 3 দ্বারা মাল্টিপল বা 5 দ্বারা মাল্টিপল। আচ্ছা 3 এর মাল্টিপল কত হতে পারে না 3 6 9 12 15, কারণ আর তো বেশি হতে পারে না, কারণ 1 থেকে 15 পর্যন্ত আছে তাস। আর 5 এর মাল্টিপল কি হতে পারে না 5 10 আর 15 হতে পারে। তো টোটাল নাম্বার অফ পসিবল পয়েন্ট কতগুলো হচ্ছে না, যেহেতু আমার 15টা তাস আছে টোটাল নাম্বার অফ তাস কতগুলো 15টা, তার মানে নিচে আমার কত বসবে না 15টা বসবে। এবার দেখো ফেভারেবল পয়েন্ট, অর্থাৎ ফেভারেবল পয়েন্ট মানে কি যে সমস্ত পয়েন্টগুলো 3 এবং 5 দ্বারা ডিভিজিবল। তো আমরা দেখতে পাচ্ছি এরকম পয়েন্ট কটা পাচ্ছি না 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা। দেখো এই যে এইটা তো আর হবে না, তো সুতরাং কারণ কি 15টা আমার একবারটি অলরেডি আছে, তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে ফেভারেবল পয়েন্টে কটা আছে না 7টা পয়েন্ট আছে। দেখো এখানে কি বলেছে মাল্টিপল অফ 3 or 5 or বোথ মানে কি 3 আর 5 দুটো দ্বারাই, 3 আর 5 দুটো দ্বারা মানে কি শুধু 15, তার মানে কি 15টা কিন্তু আমরা 3 বার ধরবো না, 15টা যেহেতু একবার ধরে নিচ্ছি তো সুতরাং আর 3 বার ধরবো না, তো সুতরাং আমার অপশন কত হচ্ছে 7/15 হচ্ছে আমার কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট অঙ্ক চলে যায়।
বলছে ওয়ান কার্ড ইজ ড্রন ফ্রম দ্য সেট অফ কার্ড নাম্বার ফ্রম 1 to 10, দেন দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আউট অ্যান অড ওয়ান অর মাল্টিপল অফ 3। আচ্ছা অড বা মাল্টিপল অফ 3, আচ্ছা অড মানে কি সেটা হতে পারে 1, 3, 5, 7, 9 যেহেতু 10 পর্যন্ত আছে, আর মাল্টিপল অফ 3 মানে কত 3, 6, 9, ঠিক আছে। টোটাল কার্ড কটা 10টা, নিচে 10 নামিয়ে দিলাম। এবার নাম্বার অফ ফেভারেবল পয়েন্ট কটা আছে 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, কারণ কি এগুলো যেগুলো আমার একই আছে সেগুলো কিন্তু আমি আর বারবার ধরে ধরবো না, তার মানে 6/10 তার মানে 3/5 হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী অঙ্কে কি বলা আছে দেখো, ইন অ্যান আর্ন কন্টেন 3 রেড বল, 4 গ্রিন বল অ্যান্ড 2 ব্লু বল। অর্থাৎ 3টে লাল বল আছে, 4টা গ্রিন বল আছে, 2টো ব্লু বল আছে। এবার বলছে এ বল ইজ সিলেক্টেড এট র্যান্ডম অ্যান্ড ইটস কালার ইজ নোটেড। এ বলছে অ্যানাদার বল ইজ সিলেক্টেড উইদাউট রিপ্লেসিং দ্য ফার্স্ট বল অ্যান্ড ইটস কালার ইজ নোটেড, দেন দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং 2 ব্লু বলস। অর্থাৎ দুটো বল আছে, তো দুটো বলের মধ্যে আমি প্রথমে একটা বল চয়েস করলাম। অ্যানাদার বল ইজ সিলেক্টেড উইদাউট রিপ্লেসিং দ্য ফার্স্ট বল, অর্থাৎ প্রথম বলটা আমি আর রিপ্লেস করছি না, রিপ্লেস না করে আমি আবার একটা বলকে ওখান থেকে চয়েস করছি। দুটো বলই কি বলেছে না ব্লু হোয়াইট প্রবাবিলিটি কত। আচ্ছা ব্লু বল কটা ছিল না দুটো ছিল, দুটোর মধ্যে একটা পড়বে তো ওটা 2C1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ বল কটা ছিল 9টা, 9টার মধ্যে একটা 9C1। এবার দেখো ক্রস মানে কি আমি আবার আরেকটা প্রবাবিলিটি নিচ্ছি, সেখানে কটা না দুটো ব্লু বলের মধ্যে একটা ব্লু বল অলরেডি আউট হয়ে গেছে, তার মানে আর পড়ে যাচ্ছে কটা না একটা ব্লু বল, তাহলে 1C1 ডিভাইডেড বাই দেখো এখানে 9টা বল ছিল, 9টা বলের মধ্যে একটা বল অলরেডি আমি সরিয়ে নিয়েছি, যেহেতু এখানে বলেছে উইদাউট রিপ্লেসিং আর আমি রিপ্লেস করছি না, তো সুতরাং সেখানে আমার কটা না 9টা বল নেই, 8টা বল আছে, 8টা বলের মধ্যে একটা বল চয়েস করতে পেরেছি, সুতরাং 8C1। তো সুতরাং আমরা যেটা পেলাম কত 2/9 ইন্টু 1/8, দ্যাট মিনস 1/36 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলছে 3 কার্ড আর ড্রন ফ্রম এ 52 কার্ডস, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য 2 কার্ডস আর স্পেডস। দেখো দুটো কার্ড স্পেড হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা তার মানে কি দুটো কার্ড, 3টে আমি কার্ড তুলছি, দুটো স্পেড হলে একটা নিশ্চয়ই অন্য কিছু হবে। আমরা জানি স্পেড কার্ড কটা আছে না 13টা আছে, 13টা কার্ডের মধ্যে থেকে দুটো স্পেড কার্ড হবে, বাকি কার্ড কটা আছে না 39টা, কারণ টোটাল নাম্বার অফ কার্ড হচ্ছে 52টা, তাহলে এই আর একটা কার্ড কি না ওই 39টা কার্ডের মধ্যে থেকে যে কোনো একটা অন্য কার্ড ধরবো, তাহলে সুতরাং 39C1 ডিভাইডেড বাই 52C3, একদম ইজি অঙ্ক। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দেখো কি লেখা আছে, দ্য প্রবাবিলিটি ফর দ্য এক্সিস্টেন্স অফ 53 সানডে ইন এ লিপ ইয়ার। আচ্ছা একটা লিপ ইয়ারের টোটাল নাম্বার অফ সানডে কতগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি একটা লিপ ইয়ার মানে 366 দিন, 366 দিন মানে কি 52টা উইক আছে প্লাস দুটো ডেট আমার এক্সট্রা হয়ে যাচ্ছে। এই যে দুটো ডেট এক্সট্রা হচ্ছে সেই দুটো ডেট কি হতে পারে, হয় স্যাটারডে সানডে হতে পারে অথবা সানডে মন্ডে হতে পারে, এর বেশি কিছু হতে পারে না। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এখানে দুটো কেস হতে পারে সানডে আসবে, অর্থাৎ তোমার কি না আমার 53টা সানডে 52টা উইকের জন্য 52টা সানডে তো হচ্ছেই, তো সুতরাং আরো একটা সানডে হওয়ার চান্স কটা না দুটো পসিবিলিটি আছে। যদি স্যাটারডে সানডে হয় তাহলে আমি একটা সানডে পাবো, অথবা সানডে মন্ডে হলে সেখানে একটা সানডে পাবো, তো সুতরাং সানডে কটা হতে পারে না দুটো হতে পারে, তো সুতরাং উপরে রাখলাম 2 ডিভাইডেড বাই টোটাল নাম্বার, টোটাল কটা ডে না 7টা ডে, সুতরাং 7 দ্যাট মিনস 2/7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখো, বলছে টসিং এ কয়েন অ্যান্ড দে আর টসিং এ সেকেন্ড কয়েন। আচ্ছা একটা কয়েনকে টস করলাম আর তারপর আমি আরেকটা কয়েনকে টস করলাম, এই দুটো কয়েন টসের ক্ষেত্রে এটা কি না ইম্পসিবল ইভেন্ট না ডিপেন্ডেন্ট ইভেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট না বোথ ওয়ান এন্ড বি। দেখো অবশ্যই একটা কয়েনকে টস করলাম সেটা আমার হেড পড়ুক বা টেল পড়ুক, তার সাথে কিন্তু পরবর্তী কয়েনটা যে টস করবো সেটা হেড পড়বে কি টেল পড়বে তার কোনো সম্পর্ক নেই, দ্যাট মিনস এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। পরবর্তী যেটা লেখা আছে ড্রাইভিং অন আইস এন্ড হ্যাভিং অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা ড্রাইভিং অন আইস, আমি আইসের মধ্যে ড্রাইভ করবো তাহলে তো অবশ্যই পিছলে গিয়ে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো সুতরাং আইসের মধ্যে ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট ঘটবেই, তো সুতরাং অ্যাক্সিডেন্ট ঘটবে কেন না আইসের উপর আমি ড্রাইভ করছি বলে, তো সুতরাং অ্যাক্সিডেন্ট ঘটাটা কার উপর ডিপেন্ডেন্ট না আইসের উপর ড্রাইভ করার উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এটা হচ্ছে কিনা ডিপেন্ডেন্ট ইভেন্ট। পরবর্তী লেখা আছে দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্ট ইন এ সিটি ডিউরিং 2018 থেকে 2019, 2018 থেকে 2019 এর মধ্যে যে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট যতগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা কি না একটা ডিসক্রিট ভেরিয়েবল না কন্টিনিউয়াস ভেরিয়েবল না কনস্ট্যান্ট না এ কোয়ালিটেটিভ ভেরিয়েবল। আচ্ছা এটা তো কন্টিনিউয়াস ভেরিয়েবল হতেই পারে না যে হ্যাঁ প্রত্যেক দিন একটা করে অ্যাক্সিডেন্ট ঘটবে, এরকম কোনো কিছু বলা যাবে না। আর দেখো একটা কনস্ট্যান্ট এটাও বলা যাবে না যে আগের বছর 10টা হয়েছিল মানে এবছরও 10টাই মাত্র অ্যাক্সিডেন্ট ঘটবে, এটাও বলা যাবে না, তো সুতরাং এটা ডিসক্রিট ভেরিয়েবল অর্থাৎ যা ইচ্ছা ঘটতে পারে। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তো প্রবাবিলিটি সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিলাম, এবার আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। আচ্ছা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে কি না হরেস্ট ডাটা। আচ্ছা ডাটার মধ্যে 3 রকম ডাটা পাওয়া যায়, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা সেকেন্ডারি ডাটা এবং আরো একটা বলা হয় সেটাকে বলা হয় কি না র ডাটা। যেটা ডাটা আমি ডাইরেক্টলি কালেক্ট করছি ফিল্ড থেকে সেটাকে বলা হয় র ডাটা বা যেটাকে বলা হচ্ছে, এবং যে র ডাটাগুলোকে আমি প্রথম নিয়ে এসে একত্রিতভূত করলাম যেটাকে এখনো পর্যন্ত কোনো ট্যাবুলেশন ফর্মে সাজাইনি সেই সমস্ত ডাটাকে বলা হচ্ছে কি না প্রাইমারি ডাটা, ঠিক আছে। আর প্রাইমারি ডাটাকে যখন আমরা বিভিন্ন রকম করে সাজিয়ে সেখান থেকে আমরা কোনো একটা ডাটাকে বের করবো তখন সেটা হচ্ছে কি না ইনডাইরেক্ট কালেক্টেড যেটা হবে সেটা হচ্ছে কি না সেকেন্ডারি ডাটা। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো একটা রেঞ্জ মানে কি আমার যদি কোনো একটা লিমিট দেওয়া থাকে বা একটা কোনো কিছু একটা সিরিজ দেওয়া থাকে সেখানে আমার রেঞ্জ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি না ওই সিরিজের রেঞ্জ। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে একটা শ্রেণীর মিডিল ভ্যালু কত, মিডিল ভ্যালু ইকুয়াল টু আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, যেমন একটা ক্লাস রেঞ্জ লেখা আছে কত না 95 to 107, এই যদি মিড ভ্যালু বের করতে পারে তখন আমরা কি করবো না দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, দ্যাট মিন 202/2 তার মানে হচ্ছে 101 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী এটা আছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি
টেন্ডেন্সি অর্থাৎ মধ্যগামিতার মাপক। মেজার অফ সেন্টার টেন্ডেন্সি তিনটে হয়, একটা হচ্ছে মিন, একটা মিডিয়ান এবং একটা মোড। ঠিক আছে, মিন হচ্ছে কি তিন প্রকার হয়, একটা হচ্ছে কিনা কম্পাউন্ড মিন, একটা অ্যাসিউমড মিন এবং একটা স্টেপ ডিভিশন মেথড। তো আমাদের ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মিন মানে গড়, গড় মান মানে কি মান সমষ্টি বা এককের সংখ্যা, অর্থাৎ 1/n ইন্টু সামেশন অফ xi, অর্থাৎ যতগুলো আমার টার্ম আছে x1 x2 করে xn সম্বন্ধিত যদি টার্ম থাকে তো সবগুলো টার্মকে যোগ করে তাকে n দিয়ে ভাগ করলে সেটা আমরা জানি সেটা গড় মান বা যেটাকে বলা হচ্ছে কি না মিন। পরবর্তী যেটা আছে অ্যাজিউমড মিন, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ডিভাইডেড বাই সামেশন অফ fi। আচ্ছা, পরীক্ষার সময় এত বড় টেবিল করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা সুতরাং একটা জিনিসই মনে রাখবো, সামেশন অফ fi ডিভাইডেড বাই সামেশন অফ fi, এটাই হচ্ছে কি না x বার। দেখো আমাদের যদি fi দেওয়া থাকে, fi মানে কি ফ্রিকোয়েন্সি এবং xi মানে হচ্ছে আমার যে টার্মগুলো ভ্যালুগুলো দেখা থাকবে, এই দেখো fi এবং xi আমার যদি প্রোভাইড করা থাকে তাহলে আমরা কি করবো না সেখান থেকে fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi বের করে নেবো। আচ্ছা, যদি ক্লাস ইন্টারভ্যাল থাকে তখন আমাকে কি করতে হবে না, তখন দেখো fi এর মানটা তো প্রোভাইড করাই থাকবে, xi এর মানটা আমাকে তখন কি করতে হবে না এর মধ্যম মানগুলোকে আমাকে চয়েস করে নিতে হবে। আচ্ছা, মধ্যম মান আমি বের করার নিয়ম আমি বের করে দিলাম, তারপর আমি কি করবো না সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi, এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি চলে আসি মিডিয়ান। আচ্ছা, মিডিয়ান কি না, মিডিয়ান মানে হচ্ছে দেখো মিডিয়ানের ক্ষেত্রে আমাকে প্রথমে একটা জিনিস আছে, একটা মিডিয়ান দু রকমের হয়, একটা হচ্ছে নর্মাল ডাটা আর একটা গ্রুপ ওয়াইড ডাটা, অর্থাৎ গ্রুপ ডাটা একটা নর্মাল ডাটা। আচ্ছা, নর্মাল ডাটা যদি থাকে যেমন দেখো প্রোভাইড এন নাম্বার অফ ডাটা, দেখো এখানে এন নাম্বার অফ ডাটা যতগুলো সংখ্যা আছে এখানে এন এর মানটা কি হতে পারে, ইভেন হতে পারে বা অড হতে পারে। এখানে মিডিয়ান মানে হচ্ছে কি না একদম মাঝের টার্মটা, দেখো এখানে যে টার্মগুলো লেখা আছে 24, 34, 31, 23, 22, 26, 35, 28, 20, 32, আর এখানে লেখা আছে 19, 17, 25, 22, 31, 20, 17, 35, 19। আচ্ছা, এখানের মধ্যে আগে জানতে হবে n ইকুয়াল টু ইভেন হলে কি হবে আর n ইকুয়াল টু অড হলে কি হবে। আচ্ছা, যদি n ইকুয়াল টু ইভেন হয় তাহলে তার মাঝের টার্ম কিন্তু খুঁজে পাবো না। যেমন দেখো চারটা আঙুলের মধ্যে তোমাকে যদি বলে মাঝের আঙুল কোনটা, দেখো এদিকে দুটো সরে যাচ্ছে, মাঝে কিন্তু কোনো আঙুল খুঁজে পাচ্ছি না। তো সুতরাং মনে রাখবে যদি মিডিল টার্ম খুঁজতে মাঝের আঙুল খুঁজতে হয় তাহলে আমার কি করতে হবে না দুটো আঙুলকে এখানে একসাথে নিতে হবে। তো একই রকম করে মনে রাখবে যদি ইভেন নাম্বার অফ টার্ম থাকে তাহলে মাঝখানে কটা সংখ্যা থাকবে না দুটো সংখ্যা থাকবে, আর যদি অড নাম্বার অফ টার্ম থাকে তাহলে তার মাঝখানে একটা সংখ্যা থাকবে। তো সুতরাং ইভেন নাম্বার যদি আমি 100টা নাম্বার নিয়ে নিই, ইভেন যদি 100টা নাম্বার নিয়ে নিই তাহলে তার মাঝে কত নম্বর সংখ্যা থাকছে না 100/2 মানে 50 আর 51, এই দুটো টার্ম আমরা হচ্ছে কি না মাঝের সংখ্যা পাচ্ছি। আর যদি আমরা 101টা টার্ম নিয়ে নিই তাহলে তার মাঝের সংখ্যা কত না 101 প্লাস 1/2 মানে হচ্ছে 102/2 মানে 2 5 10 2 1 2 মানে 51 তম টার্মটা হচ্ছে কি না এর মধ্যবর্তী টার্ম। তাহলে মনে রাখবে যদি ইভেন থাকে তাহলে ক্ষেত্রে দুটো টার্ম থাকবে মিডিল টার্ম, আর যদি অড থাকে তাহলে সেক্ষেত্রে একটাই টার্ম থাকবে। এবার আমাকে জানতে হবে কি, দেখো এবার আমাকে যদি আমাকে বলে যে এই যে বেশ কয়েকটা টার্ম দিয়ে দিল সেগুলো আমাকে মিডিয়ান বের করতে বললো, তো মিডিয়ান বের করতে গেলে আমাকে সর্বপ্রথম একটা কথা মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কি না আমাকে প্রথমেই যে সমস্ত ডেটাগুলো আছে সেই সমস্ত ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনো উপায়ে সাজাতে পারি আমি। আগে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে না সাজিয়ে যদি আমি মিডিল ভ্যালুটা বের করে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। যেমন দেখো আমি এখানে কি করলাম না অ্যাসেন্ডিং অর্ডারে প্রথমে সাজিয়ে দিয়েছি 20, 22, 23, 24, 26, 28, 31, 32, 34, 35, ঠিক আছে। এবার আমি কি করলাম না এখানে কটা টার্ম আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা টার্ম আছে। তো সুতরাং 10/2 মানে কত 5th টার্ম আর 6th টার্ম, এই দুটো টার্ম আসছে কারণ 10টা যেহেতু ইভেন নাম্বার, তো আমি এখানে 5 আর 6 নম্বর টার্মটাকে আমি কি করলাম না বক্স করে নিলাম। এবার আমাকে মিডিয়ান বের করতে বলেছে মানে কি এই দুটো টার্মের মাঝখানে টার্মটা বের করতে হবে। দুটো টার্মের মাঝখানে টার্ম বের করার নিয়ম আমরা জানি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, বা আমি এখানে দেখতেই পাচ্ছি 26 আর 28 এর মাঝখানে কত আছে 27 আছে, তার মানে 27 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো এটা তো খুব ইজি, আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ফেলে আমরা মানটা বের করে দিলাম। কিন্তু যদি আমার একটা গ্রুপ ডাটা থাকে অর্থাৎ গ্রুপ দেওয়া থাকে, যেমন দেখো এখানে x ইকুয়াল টু লেখা আছে 1, ফ্রিকোয়েন্সি আর লেখা আছে 2, 10, 3, 11, 4, 16, 5, 20, 6, 25, 7, 15, 8, 9, 9, 6, তখন আমাকে কি বের করতে হবে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে বের করবো না 8টা আমি সোজাসুজি নামিয়ে দিলাম, তারপর দেখো 8 আর 10 যোগ করে 18 নামালাম, 18 আর 11 যোগ করে 29 নামালাম, 29 আর 16 যোগ করে 45 নামালাম, 45 আর 20 যোগ করে 65, 65 আর 25 যোগ করে 90, 90 আর 15 যোগ করে 105, 105 আর 9 যোগ করে 114, 114 আর 6 যোগ করে 120। তো সুতরাং নাম্বার টোটাল n ইকুয়াল টু কত হচ্ছে না 120। আচ্ছা 120টা কি টার্ম না 120টা হচ্ছে ইভেন, তার মানে সুতরাং এর মাঝখানে দুটো টার্ম পাবো, একটা 60 নম্বর পাবো, একটা 61 নাম্বার পাবো। এবার দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এখানে কত না 45 থেকে আসে একদম 65 পর্যন্ত, অর্থাৎ 29 থেকে শুরু করে 29 এর পর মানে 30 থেকে শুরু করে 45 পর্যন্ত টার্ম হচ্ছে কত না 4। এবার দেখো 45 এর পর থেকে অর্থাৎ 46 নম্বর টার্ম থেকে শুরু করে একদম 65 পর্যন্ত ভ্যালু কত না 5, তার মানে আমার 61তম ভ্যালুটাও কত 5 আর 60তম ভ্যালুটাও কত না 5। যদি ইন কেস আমি কোথাকে বলছি এখানে সাপোজ চলে আসতো একটা 65 আর একটা 66, তখন দেখো আমাদের 65তম টার্মটার ভ্যালুটা কত না 5, আর 65-র পরে 66 থেকে শুরু করে 90 পর্যন্ত ভ্যালুটা কত হয়ে যেত না 6, তাহলে তখন 65-র জন্য ভ্যালুটা বেরোতো 5 আর 66-র জন্য ভ্যালুটা বেরোতো 6, 5 আর 6 এর মাঝখানের সংখ্যা কত হতো না 5.5 হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু 60 আর 61তম টার্ম দুটোর ভ্যালু যেহেতু 5 বেরোচ্ছে, তো সুতরাং মিডিয়ান ইকুয়াল টু কত বেরিয়ে গেল না 5 বেরিয়ে গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোড।
মোড মানে কি? মোডটা একদম সব থেকে ইজি জিনিস, যেটা সব থেকে বেশি বার এসেছে সেটাকেই মনে রাখবে মোড। যেমন দেখো এখানে একটা লেখা আছে এক্স আর এফ। এক্স এখানে 3 এসছে কতবার? 18 বার, 5 এসছে 19 বার, 6 এসছে 25 বার, 7 এসছে 20 বার, 8 এসছে 18 বার। তো সুতরাং 6টা সব থেকে বেশি বার এসেছে, তার মানে 6 হচ্ছে আমার মোড। ব্যাস, এটা হচ্ছে নর্মাল ডাটা। এবার দেখো মিডিয়ান আর মিন থেকে যদি আমাকে মোড বের করতে হয়, বা মোড আর মিডিয়ান দিয়ে দিল মিন বের করতে বললো, বা মিন আর মোড দিয়ে দিল মিডিয়ান বের করতে বললো, তখন তার একটা সূত্র আছে, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। দেখো যেহেতু মিডিয়ান এটা একটু বড় টার্ম, তো সুতরাং এর সাথে বড় সংখ্যা 3 গুণ আছে, আর যেহেতু মিনটা ছোট টার্ম, এর সাথে ছোট সংখ্যা 2 গুণ আছে। আমরা জানি বড় থেকে ছোট মাইনাস করতে হয়, তার মানে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা হচ্ছে মোডের সূত্র, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। পরবর্তী যেটা আছে দেখো, যদি ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে, ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে এই সূত্রটা আমরা হুবহু মুখস্থ রেখে দেবো, মোড ইকুয়াল টু এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2, ঠিক আছে? এটাই সূত্র ইন্টু আই। দেখো এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু আই। এবার বলবে স্যার f0 কি জিনিস, f1 কি জিনিস, f2 কি জিনিস, সব আমি সুন্দর করে বলে দিচ্ছি। আচ্ছা দেখো তো, যখন আমার ক্লাস দেওয়া থাকবে 0 to 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আমাকে অ্যাট ফার্স্ট কি চয়েস করতে হবে না, মোড কোনটা চয়েস করবো না, যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেটা হচ্ছে আমার মোড। তার মানে আমরা দেখো এটাকে আমি চয়েস করলাম 42 সব থেকে বেশি, তার রেসপেক্টে যে ক্লাস ইন্টারভেল সেটা আমি চয়েস করে নিলাম। তো এই যে এটার নাম দিলাম f1, তার আগেরটার নাম দিলাম f0, আর তার পরেরটার নাম দিলাম f2। এবার দেখো সূত্র এল মানে কি না, লোয়ার লিমিট কত না, লোয়ার লিমিট 20, তাহলে 20 করলাম প্লাস f1 মানে 42 মাইনাস f0 মানে 28 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 মানে 42, f0 মানে 28, f2 মানে 20 ইন্টু আই মানে কি, আই মানে ক্লাস ইন্টারভেল মানে এই দেখো প্রত্যেকটা ইন্টারভেল কত করে আছে না, 10 করে আছে, ইন্টু 10 করে দিলাম, তার মানে আমার মোডের ভ্যালুটা ইজিলি বেরিয়ে গেল। এবার যেটা আছে সেটা হচ্ছে ডেভিয়েশন, ঠিক আছে? ডেভিয়েশন পর্যন্ত অনেক রকম হয়, একটা হচ্ছে মিন ডেভিয়েশন বাই এম, মিন ডেভিয়েশন বাই মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স। তো এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিন্তু তার আগে আমাকে সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, মিন ডেভিয়েশন বাই এম যখন বলবে তখন মনে রাখবে 1/n ইন্টু সামেশন অফ xi মাইনাস এ, অর্থাৎ এটাই হচ্ছে আমার মিন ডেভিয়েশন। এটা আগের বার যেমন পরীক্ষায় পড়েছিল মিন ডেভিয়েশন 1/n ইন্টু সামেশন xi মাইনাস এ। আচ্ছা বলবে স্যার একটা এক্সাম্পল দিয়ে দিন তো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এখানে লেখা আছে 7, 2, 8, 3, 5, 4, 6, এদের আমার মিন ডেভিয়েশন চাইলো। তাহলে সর্বপ্রথম আমাকে কি বের করতে হবে না, এই যে এর মানটা বের করতে হবে। এ মানে কি, এ মানে গড় মান, দ্যাট মিন্স মিনটা বের করতে হবে। সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করলাম, মানে ভ্যালুটা কত বেরোলো না, 5 বেরোলো। আচ্ছা 1/n কতগুলো টার্ম আছে না, 7টা টার্ম আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে 1/7 ইন্টু দেখো তো এবারে কি করবো না, xi মাইনাস এ মানে কি, 5 থেকে 7 বিয়োগ করবো 2, 5 থেকে 2 বিয়োগ করবো 3, 5 থেকে 8 বিয়োগ করবো 3, 5 থেকে 3 2, 5 থেকে 5 0, 5 থেকে 4 1, 5 থেকে 6 1। এখনই বলবে স্যার কিছু মাইনাস আছে কিছু প্লাস আসছে, আমি শুধুমাত্র ডিফারেন্স ভ্যালুটা নেবো, প্লাস বা মাইনাসটা নেবো না, সবকে আমি কি করবো না প্লাস নেবো, অর্থাৎ মোড ভ্যালুটা নিয়ে নেবো। তার মানে আমার ভ্যালুটা কত হয়ে গেল না, 12/7 হয়ে গেল। পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, মিন ডেভিয়েশন বাই মিডিয়ান। যদি মিডিয়ান দ্বারা আমাকে মিন ডেভিয়েশনটা বের করতে হয় তখন আমরা কি করে বের করবো না, মিন ডেভিয়েশন বাই মিডিয়ান একই জিনিস, 1/n ইন্টু সামেশন xi মাইনাস m, একই জিনিস। এটা যখন মিন ডেভিয়েশন বলবে তখন আমাকে মিনের সাথে ডিফারেন্সটা বের করতে হবে, আর যখন মিডিয়ান বের করতে বলবে তখন আগে মিডিয়ানটা বের করে নেবো, তারপর তার ডিফারেন্সটা বের করবো, একদম হুবহু কেস। যেমন দেখো এখানে বেশ কয়েকটা টার্ম লেখা আছে, এদিক ওদিক করে লেখা আছে। আমি সর্বপ্রথমে কি করেছি না, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। দেখো 25, 31, 32, 37, 39, 42, 43, 45, 46। আচ্ছা দেখো তো এখানে নাম্বার অফ টার্ম কটা আছে না, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা টার্ম থাকার জন্য 9 সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, দ্যাট মিন্স কত না, 5th টার্মটা হচ্ছে আমার কি না মিডিয়ান। দেখো 1, 2, 3, 4, 5, তার মানে মিডিয়ান কত না 39। এবার দেখো টোটাল নাম্বার 9টা আছে না, 1/9 ইন্টু 25 মাইনাস 39 মানে 14, 31 আর 39 ডিফারেন্স 8, 32, 39 ডিফারেন্স 7, এইভাবে করে ডিফারেন্সগুলো সব যোগ করে 9 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার কি বেরিয়ে গেল না, আমার মিডিয়ান বেরিয়ে গেল। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা সূত্র আছে, SD = রুট অফ var x, ঠিক আছে? SD = রুট অফ var x। আর দেখো var x = কি না, সামেশন অফ d স্কয়ার ডিভাইডেড বাই n, এটা m নয় এটা n, ঠিক আছে? সামেশন অফ d স্কয়ার ডিভাইডেড বাই n, ঠিক আছে, বা 1/n ইনটু সামেশন অফ d স্কয়ার। আচ্ছা d স্কয়ার মানে কি হতো না, সামেশন অফ xi মাইনাস m তার হোল স্কয়ার, ঠিক আছে? এটাকে এভাবে লিখতে পারো যে var x = 1/n ইন্টু সামেশন xi মাইনাস m তার হোল স্কয়ার, বা আমি যদি শর্টে মনে রাখতে চাই var x = সামেশন অফ d স্কয়ার বাই n। আবার d মানে কত, d মানে xi মাইনাস m। আবার sd মানে কত, sd মানে রুট অফ var x, ঠিক আছে? আচ্ছা তোমাকে যদি এখানে বেশ কয়েকটা ফাইন্ড আছে, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যদি আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তাহলে আমরা কি করব না, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, m = কত না, m = যোগ করে আমি 5 দিয়ে ভাগ করে নেব, তার মানে m = কত বেরিয়ে গেল না, 15 বেরিয়ে গেল। এবার আমাকে d এর মানটা বের করতে হবে, d মানে কত, xi মাইনাস m। আচ্ছা 11
মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 6। আচ্ছা 11 মাইনাস 8 তার ডিফারেন্স 11 মাইনাস 12, 11 মাইনাস 14, 11 মাইনাস 16 করলাম। আচ্ছা শুধু কি ডিফারেন্স করবো না ডি স্কোয়ার করবো? দেখো সামেশন অফ ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36, 3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার মানে 1, 3 স্কোয়ার মানে 9, 5 স্কোয়ার মানে 25। এবার দেখো সামেশন মানে কি করতে হবে না তাদের যোগ করতে হবে, তাই যোগফল ভ্যালুটা কত বেরোলো না ডি স্কোয়ার বেরোলো। আচ্ছা সামেশন অফ ডি স্কোয়ার ইকুয়াল টু কত না 80। এবার দেখো সূত্রটা কি না ভারেক্স ইকুয়াল টু সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে? এন মানে কি টোটাল নাম্বার। আচ্ছা সামেশন অফ ডি স্কোয়ার হচ্ছে 80, আর নাম্বার কটা আছে না 1 2 3 4 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 80 বাই 5 ইকুয়াল টু কত বেরোলো না 16। দ্যাট মিনস ভারেক্স এর মানটা বেরিয়ে গেল 16। আমাকে কি বের করতে বলেছে না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলেছে। এসডি ইকুয়াল টু কি না রুট অফ ভারেক্স, ঠিক আছে? তার মানে রুট অফ 16 মানে কত না 4। এটা হচ্ছে আমার পেপার অ্যান্সার। আচ্ছা এবার যেটা আছে কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স মানে কি? কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স মানে হচ্ছে কি না এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100%, ঠিক আছে? আচ্ছা এসডির মান আমরা জানি, যেটা আমরা বের করলাম, যেমন এখানে বের করলাম কত, এসডি হচ্ছে 4 ডিভাইডেড বাই মিন কত বের করেছিলাম, মিন বের করেছিলাম 11, ঠিক আছে? 4/11 ইনটু 100, দ্যাট মিনস 400/11%। তো এই হয়ে গেল কি না কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স। দেখো এর থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে অঙ্ক পড়বে, আর বিশেষ করে অঙ্ক আমার অঙ্ক নতুন করে আর করার কিছু নেই। যে অঙ্কগুলো বললাম সেই অঙ্কগুলো আশা করি এনাফ তোমরা করতে পারবে, এবং এই রিলেটেড যে কোনো রকম অঙ্ক পড়লে বা করলে করে নিতে পারবে, আশা করি কোনো অসুবিধা নেই। এর পরের দিন আমি আরো বেশ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।